নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। তুলির ফর্সা নগ্ন ঘাড় দেখা যাচ্ছে। সদ্য স্নান করে চুল মুছতে মুছতে এসে দাঁড়িয়েছে আয়নার সামনে। বিছানা থেকে তাকিয়ে আছে ইশতিয়াক। সে চাইলেই এখন উঠে গিয়ে বাহুডোরে বেঁধে ঘাড়ে চুমু খেতে পারে, কারণ রূপবতী তরুণী তার বিয়ে করা পত্নী। তবুও আজ এটা করবে না বলে ঠিক করেছে। আজ রাতেও তুলির সঙ্গে ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত থেকেছে। এর কোনো বিস্ময়কর ব্যাখ্যা নেই। এটা তার নিজের সঙ্গে এক ধরনের খেলা। সে মাঝে মাঝে দূর থেকেও উপভোগ করতে চায় তুলিকে, যেন এই রূপবতী তরুণী তার স্ত্রী নয়, প্রণয়িনী, যেন পাশের বাসার জানালায় দাঁড়িয়ে থাকা রমণী, যেন গোসল শেষে কোনো বাসার ছাদে বালিকা কাপড় রোদে দিতে এসেছে, কিংবা চেয়ারে বসে ভেজা চুল শুকোতে মেলে বসে আছে। তাদেরকে দূর থেকে কেবল মুগ্ধ হয়ে দেখা যায়, প্রেমে পড়া যায়, চাইলেই ছোঁয়া যায় না। সর্বোপরি ইশতিয়াক মাঝে মাঝে তুলিকেও না পাওয়ার বিরহ বেদনা উপভোগ করতে চায়। এই যেন তার ব্যক্তিগত ছেলেমানুষিক খেলা। কিন্তু ইশতিয়াক পারল না। চোখের সামনে তুলির সদ্য স্নান করা উন্মুক্ত পিঠে মুক্তোর মতো জল করছে ফোঁটা ফোঁটা জল। লাল ব্লাউজের উপরিভাগ খানিকটা ভিজে আছে। তুলি আয়নায় ওর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে শাড়ির আঁচল টেনে পিঠ ঢেকে নিল। নিজেকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে নিজের সঙ্গে প্রতারণা করে বিছানা থেকে উঠে গেল ইশতিয়াক। তুলিকে পেছন থেকে জড়িয়ে ধরে থুতনি মাথায় ঠেকিয়ে আয়নায় তুলির চোখের পানে চোখ রাখে। চোখ নামিয়ে নেয় তুলি, যেন লজ্জা পেয়েছে নববধূ। মাথা থেকে শ্যাম্পুর মিষ্টি ঘ্রাণ নাক দিয়ে ঢুকে শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ায়, যেন প্রতিশ্রুতি ভঙ্গের দাবিতে দেহে মিছিল হচ্ছে। এটা কি শ্যাম্পুর নিজস্ব ঘ্রাণ? কৃতিত্ব কি তার? নাকি রূপবতীদের চুলে গিয়ে আরো মোহময় হয়, মহিমান্বিত হয়? ইশতিয়াকের নিজের সঙ্গে প্রতিশ্রুতি এখনো পুরোপুরি ভঙ্গ হয়নি। ক্ষীণ আশা আছে। সে কেবল মাথায় থুতনি ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। এমন প্রেমিক প্রেমিকারাও করতে পারে। তুলি, তোয়ালে দাও, আমি মুছে দিচ্ছি চুল। চুল কি ভেজা? মুছে নিয়েছি তো। ভালোভাবে মুছে দেই, দাও। তুলি তোয়ালে নেয়। চুল মুছে দেয়া শেষ করে মুঠো করে ঘাট থেকে সব চুল সরিয়ে সামনে নেয় ইশতিয়াক। বাহু ধরে বেঁধে নিয়ে ঠোঁট ছুঁয়ে দেয় উন্মুক্ত ঘাড়ে। ভেঙে ফেলে প্রতিশ্রুতি। তুলি গলায় কৃত্রিম বিরক্তি এনে বলল, ছাড়ুন তো। ইশতিয়াক অবাধ্য বর, সে ছাড়ে না। উল্টো তুলিকে টেনে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলে, খুব রাগ হয়েছিল শাড়ি পরনি বলে, অথচ এই ভোরে গোসল করে পড়ে আছো। তুলি পুনরায় মুচড়া মুচড়ি করে বলল, ছাড়ুন তো, আমি কারোর জন্য পড়িনি, এখন ইচ্ছে হয়েছে তাই পড়েছি। ছাড়ুন না প্লিজ, অনেক কাজ পড়ে আছে তো আমার। ইশতিয়াক না ছেড়ে ওর কোমর জড়িয়ে ধরে টেনে আরো ঘনিষ্ঠ হয়ে কানের কাছে গুনগুন করে বলল, প্রাণ চাই, চক্ষু না চাই। তুলি লজ্জায় লাল হয়ে বলল, হ্যাঁ বলছি আপনাকে, আমি সবেমাত্র গোসল করে এসেছি তো ঢং করতে। ছাড়ুন তো, ছাড়ুন বলছি। আমার ছুটির দিনের ভোরটাই সুন্দর করে দিয়েছো শাড়ি পরে। কয়দিন থেকে বলি পড়তে, কে শুনে কার কথা? হ্যাঁ জনাব, আর তাই আপনি গতকাল ফাইনালি মেয়েদের মতো অভিমান করেছিলেন, তাই না? আমি অভিমান করেছি কে বলল? সারা দিনে অফিস থেকে এসে ভালো লাগছিল না কিছু। জি আচ্ছা, আর বলতে হবে না, আমিও কারোর জন্য শাড়ি পরিনি। ছাড়ুন তো, ছাড়ুন বলছি। নিজেকে মুক্ত করে নেয় তুলি। ফোনটা বেজে উঠল তখনই। ইশতিয়াক বালিশের পাশ থেকে তুলির মোবাইল এগিয়ে দিয়ে বলল, অপরিচিত মনে হচ্ছে। তুলির বুকটা কেঁপে উঠে। হাত বাড়িয়ে মোবাইল নিয়ে কেটে নেয় কল। কি হলো, রিসিভ করলে না যে? অচেনা নাম্বার, গতকালও একবার এসেছিল। কেউ ফাজলামো করছে হয়তো, রিসিভ করার দরকার নেই। যাই হোক, আপনি ফ্রেশ হন, অফিসে যাবেন না? হাত বাড়িয়ে মোবাইল নিয়ে কেটে দেয় কল। ইশতিয়াক আর সেটা নিয়ে ভাবতে গেল না। সে রসিকতা করে কৃত্রিম হতাশা দেখিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ম্যাডাম, আমাকে তাড়ানোর জন্য এতটাই পাগল হইছে যে আজ শুক্রবার সেটাই ভুলে বসে আছে। তুলি ভেতরে ভেতরে কেঁপে উঠল। একটু নার্ভাস হলেই সে এরকম ভুলভাল বলে বসে। ভাগ্যিস ইশতিয়াক সবকিছু পজিটিভলি নিচ্ছে। তুলি ফিক করে হেসে বলল, তাড়ানোর জন্য না,
আপনি আজকাল রোজই অফিসে যাচ্ছি যাচ্ছি করে দেরি করে যান। ইশতিয়াক আবার উঠে দাঁড়ায়, পাশের চেয়ারটা টেনে রাখে তুলির পেছনে, দুই হাতে মৃদু চাপ দিয়ে বসিয়ে বলে। এমন রূপবতী বউ থাকলে অফিস যেতে ইচ্ছে করে নাকি? তুলির কাঁচ ভাঙা হাসিতে রুমটা ভরে উঠল। ইশতিয়াক হাতের তালুতে তেল নিয়ে ওর চুলে দিচ্ছে। মানুষটাকে আয়নায় তাকিয়ে দেখছে তুলি। দিনকে দিন যেন শিশু হয়ে যাচ্ছে, অথচ মাথায় দু একটা সাদা চুল উকি মারা শুরু করেছে। দেখতে সুদর্শন না বলার উপায় নেই। লম্বা আর সুটাম দেহের অধিকারী, মাথা ভর্তি কালো চুল। এখন শর্ট প্যান্টের সঙ্গে বেগুনি রঙের পাতলা গেঞ্জি পরে আছে। এইরকম পোশাকে একদম বাচ্চা ছেলে লাগে ওকে, অথচ অফিসে যাওয়ার সময় পোশাক পরে নিলে লাগে ভিন্ন কোনো পুরুষ। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখি। আমাকে দেখার কি হলো? কিছু হয়নি। আচ্ছা শুনুন না, আজ কোথাও বেড়াতে যাই? আমরা কিন্তু বিয়ের পর দূরে কোথাও বেড়াতে যাইনি। ইশতিয়াক চুল বেঁধে দিতে দিতে বলল। অফিস থেকে লম্বা ছুটি ছাড়া কোথাও বেড়াতে যাওয়া যায় বলো? তাহলে ঢাকার আশেপাশে কোথাও যাই। সে তো যাওয়াই যায়, আজই বিকেলে যাই। বলো কোথায় যাবে? কাশফুল দেখতে যাব। কাশফুল কোথায়? দিয়াবাড়ি কাশবন আছে না? ও হ্যাঁ, আচ্ছা তাহলে যাওয়া যায়। জুম্মার নামাজ পড়ে এলো ইশতিয়াক, টুপি মাথা থেকে রেখে বলল। ক্ষুধা লাগছে, আসো খাই। তুলি ভ্রু কুচকে তাকিয়ে আছে। ইশতিয়াকের চেহারা দেখিয়ে বোঝা যাচ্ছে কথাটা ডাবল মিনিং করে বলেছে সে। বিছানায় শুয়ে মোবাইল টিপছিল তুলি। মোবাইল রেখে উঠে গেল ইশতিয়াকের কাছে। পরনে পাঞ্জাবি আর খোঁচা খোঁচা দাড়িতে মানুষটাকে দেখতে ভীষণ মায়াবী লাগে। আনমনে তুলি নিজের দু হাত বাড়িয়ে ওর গাল ধরল। কি হলো? তুলি খানিক লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকোয়। ইশতিয়াক ওর মাথায় হাত রেখে বলল। চলো খেয়ে নেই, কাশবনে যাবে বলেছিলে তো। হ্যাঁ চলুন। টেবিলে ধোয়া ওঠা গরম ভাত, কই মাছ ভুনা, লাল শাক আর ডাল এনে রেখেছে তুলি। ঘুম থেকে উঠে তাকে শাড়ি পরতে দেখে এমনিতেই ইশতিয়াকের মেজাজ ফুরফুরে হয়ে আছে। এখন খাবার টেবিলে গিয়ে তার মন ভালো হওয়ার উপলক্ষ যেন আরেকটা বেড়ে গেল। আজ দিনটা এত সুন্দর কেন? আজ কি বারবার মন ভালো হওয়ার ঘটনা ঘটবে? কই মাছ ভুনা তার ভীষণ পছন্দের খাবার। ভাজা কই মাছ একটু ঝোল বেশি হতে হবে, বেশি থাকবে ফালি ফালি করা কাঁচা মরিচ, লবণ বেশি হতে হবে যেন একদম লাগিয়ে খেতে না হয়। বাটির দিকে তাকিয়েই মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক। জিভে জল চলে এসেছে। অন্যদিন সে ডালে লাল শাক মিশিয়ে নিয়ে শখ খায়, সঙ্গে থাকে কাঁচামরিচ আর লেবু। কিন্তু আজ এসব অবহেলিত। দুদিন আগে এই টাটকা কই মাছগুলো ইশতিয়াকদের গ্রামের বাড়ি থেকে এসেছে। তার মা পাঠিয়েছেন এখানে, কারণ সবাই জানেন ইশতিয়াক কই মাছ ভুনা ভীষণ পছন্দ করে। তুলি চেয়ার টেনে না বসে ইশতিয়াকের আগ্রহ নিয়ে খাওয়া দেখে ঠোঁট টিপে হাসছে, যেটা চোখ এড়ালো না তার। আরে তুমি এই সময় আবার এভাবে হাসছো কেন? আমাকে আজ মেরে ফেলবে নাকি তুলি? তুলি চেয়ার টেনে বসে হাতের মুঠোয় থুতনি ঠেকিয়ে বলল। কিভাবে হাসলাম? ঠোঁট টিপে। তো কি হয়েছে? খাওয়ার সময় এত ব্যাখ্যা করতে পারবো না তো, অন্যদিন বলবো। তুলি নির্লিপ্ত চেহারায় বলল। কাকে বেশি ভালোবাসেন, কই মাছ নাকি আমাকে? মহিলা মানুষের অদ্ভুত চিন্তা ভাবনা। তোমাকে ভালোবেসে যা করি, কই মাছকে কি তা করতে পারবো? তোমার যা আছে কই মাছের কি তা আছে? তুলি ফিক করে হেসে আবার নিজেকে সামলে নিয়ে বলল। তবুও বলুন। হ্যাঁ জানি তো, মহিলা মানুষের তবুও আরেকটা আছে। কই মাছকে খাওয়া যায়, তোমাকেও কি খাওয়া যাবে? আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে? কেমন রেগে রেগে? তুমি খাও তো? না খাবো না। তাহলে এভাবে তাকিয়ে থেকো না। কেন? এভাবে তাকিয়ে থাকলে অস্বস্তি লাগে। বলেন কি, কেন? এভাবে তাকালে যে অস্বস্তি লাগে জানো না? না তো। তুমি ধরো একা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার দুই হাতে কোনো ভ্যানিটি ব্যাগ নেই, কলম নেই, মানে হাতকে ব্যস্ত রাখার কিছুই নেই। আশেপাশে তাকিয়ে দেখে দেখে যাওয়ার মতো বিশেষ কিছু নেই। এই পরিবেশে তুমি হাঁটছ, আর কেউ খানিক দূর থেকে বসে তোমাকে দেখছে এবং সেটা তুমি বুঝতে পারছো। তখন কেমন লাগে জানো? এক ধরনের অস্বস্তি বোধ হয়। মানুষকে বিব্রত করার জন্য আগে এগুলো করতাম। মানুষকে না, বলুন মেয়েদেরকে একা পেলে এইভাবে দেখতে। ইশতিয়াক তাকিয়ে দেখে তুলির মুখময় দুষ্ট হাসি ছড়িয়ে আছে।
সে শাসানোর ভঙ্গিতে বলল, এই, তুমি কি খাবে না? একটু আগেই বললাম তো খাবো না। খাবে না কেন? এমনিতেই। চুপ, খাও তাড়াতাড়ি। তুলি অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, হাত কাটা। বলো কি, কিভাবে? এই তো আমার সতীন কই মাছগুলো কাটতে গিয়ে বুড়ো আঙুল কেটে গেল। এই জন্য খাচ্ছ না? ভাবছিলাম আপনি খাইয়ে দেবেন, কিন্তু কই মাছ দেখে তো দিন দুনিয়া ভুলে গেছেন। ইশতিয়াক পুরুষালী গলায় হেসে উঠল। তার হাতের প্লেট নিয়ে গেল তুলির পাশের চেয়ারে। চলো এক প্লেটেই খাই। আমি নিজে এক লোকমা খাবো, তোমাকে দেব এক লোকমা। জি না, আপনার খাওয়ায় সমস্যা হবে, থাক পরে খাওয়াবে, না হয় আমি চামচ দিয়ে খাই। দুটি দেহ একটি মন বলে প্রেমিক মহলে একটা কথা আছে না? আমাদের দুটি মুখ একটি পেট। তুলির কাঁচ ভাঙা হাসিতে পুরো ঘর ভরে উঠল। ইশতিয়াক এক লোকমা ভাত বাড়িয়ে দিল ওর দিকে। তুলি ইচ্ছা করে ভাত মুখে নিয়ে দাঁত দিয়ে মৃদু চাপ দিয়ে ওর আঙ্গুল ছাড়লো। আশ্চর্য, তুমি ভাতের সঙ্গে আমার আঙ্গুল খাবে নাকি? কেন, কি হয়েছে? কামড় দিচ্ছিলে যে। কামড় দেবো কেন আপনাকে? আমি বাচ্চা নাকি? ইশতিয়াক নিজে এক লোকমা খেয়ে ওর দিকে আবার বাড়িয়ে দেয়। তুলি এবার আরেকটু তীব্র করলো দাঁতের চাপ। আজ ফুটে উফ করে ছাড়িয়ে নেয় ইশতিয়াক। আবার? কি? আমি মুখে ভাত দিয়ে যখন বের করে আনতে যাই, তখনই তুমি একটু চাপ দিয়ে দিয়ে আঙুল আনতে দিচ্ছ। আরে না, আমার মুখ ছোট আর আপনার হাত হাতারির মতো মোটা। হাতির হাত থাকে, আজাইরা কথা না বলে চুপচাপ খাও তো। পানি দেন। তোমার কাছেই তো, নিজে খাও। না, আপনি যখন কষ্ট করে খাওয়াচ্ছেন, আপনি পানিও খাওয়ান। ইশতিয়াক টেবিলে প্লেট রেখে পানি ঢেলে নিজ হাতে ওকে খাওয়াচ্ছে। তখনই তুলি বিষম খেয়ে ওর পুরো পাঞ্জাবিতে পানি ফেলে ভিজিয়ে দিল। ইশতিয়াক গ্লাস রেখে ভ্রুকুচকে তাকিয়ে থেকে বলল, ইচ্ছা করে এমন করলে কেন? কি ইচ্ছে করে করলাম? তোমার মোটেও কাশি আসেনি, অথচ ইচ্ছা করে পাঞ্জাবি ভিজিয়ে দিয়েছ। অযথা অপবাদ দেবেন না তো, আমি ইচ্ছে করে এমন করিনি। হইছে, তাড়াতাড়ি খাও, পাঞ্জাবি চেঞ্জ করতে হবে আমার। খাওয়া দাওয়ার পর তুলি টেবিল পরিষ্কার করে এসে দেখে ইশতিয়াক পাঞ্জাবি চেঞ্জ করে নিয়েছে। এখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। তুলি পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে গাল চেপে ধরে বলল, সরি। ইশতিয়াক আয়নার দিকে তাকিয়েই বলল, কেন? আমি ইচ্ছে করে ভিজিয়ে দিয়েছি। আয়না থেকে ঘুরে তুলির মুখোমুখি হয়ে বলল। এমন করলে কেন? তুলি ফিক করে এসে বলল, আপনার বাড়ির সবাই আমাকে বুঝিয়েছেন আপনি নাকি খুব বদমেজাজি, হুটহাট প্রচন্ড রেগে যান, তাই আমি যেন একটু বুঝে শুনে মানিয়ে চলি। কিন্তু এতদিন থেকে রাগের কিছুই দেখছি না, তাই আজ হুট করে রাগানোর দুষ্টুমি মাথায় চাপলো, অথচ রাগের নিয়ে একটুও ফেল হয়ে গেলাম। ও তাহলে এই ঘটনা। ঠিক আছে, রেডি হয়ে যাও, বের হই। দুজন 3:30টার দিকে বের হয়ে পড়ে। রিক্সা নিয়ে ছুটে চলে যায় ইট কংক্রিটের কর্মব্যস্ত শহরের পেছনে ফেলে। রাস্তায় প্রচুর ধুলোবালির কারণে বিরক্ত হয়ে ওঠে দুজনেই, কিন্তু সকল ক্লান্তি বিরক্তি কেটে যেতে সময় লাগলো না। তারা ক্রমশই এক টুকরো সবুজের জগতে ঢুকে পড়ছে। উপরে শুভ্র নীল আকাশ আর সবুজের প্রান্তরে হারিয়ে যাবার হাতছানি। খানিক পর তারা পৌঁছে যায় দিয়া বাড়ির বটতলায়। তুলি মুগ্ধ হয়ে বলল, সুন্দর না? বিশাল বটগাছের দুই পাশে রাস্তা গেছে। এই জায়গাটার নামই বটতলা। এখানে অনেক নাটকের শুটিং হয়। ভাগ্য ভালো থাকলে তোমার তাহসান বাবুকেও পেয়ে যেতে পারো। হ্যাঁ, একদিন বলেছিলাম, সেটা মনে রাখছেন? আর একটু সামনে গিয়ে দেখা গেল মরা নদী। এটি তুরাগ নদীরই একটি শাখা। ইশতিয়াক আঙ্গুল দিয়ে দেখালো, এই যে নদীর দুই পার সংযোগ করছে সেতু, এটা উপরে উঠলে আঁকাবাঁকা নদীর নজর কারা সৌন্দর্য উপভোগ করা যাবে। আমি অনেক আগে এসেছিলাম কয়েকবার। সেখান থেকে দেখা যায় পরিত্যক্ত নৌকা, জাল ফেলে মাছ ধরছে জেলেরা। চলো যাই। রোদ যাক, পড়ে গেলে ভালো লাগবে। রিক্সা বিদায় করে তারা চলে এলো লেকের পাড়ে। লেকের বাঁধানো পার, উদাস হয়ে বসে থাকা ছাড়াও পা চালিত নৌকা নিয়ে ঘুরছে মানুষ। নদীর পাড় ঘেঁষে ছোট ছোট দোকান। একটাই বসে চা দিতে বলে হাত মুখ ধুয়ে নিল তারা। চা এনে দিল ছোট্ট একটা ছেলে। তুলি চায়ের কাপে চুমুক দিয়ে নদীতে বোট দেখে ফিসফিস করে বলল, চড়বো আপনার সঙ্গে। ইশতিয়াক মুচকি হেসে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, আমি থাকতে নৌকা চড়বে কেন?
তুলি দাঁত কটমট করে তাকিয়ে উড়ুতে খুশি মারল একটা। ইশতিয়াক ছোট্ট ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করলো, বোট ভাড়া কত? ঘন্টায় 200 টাকা। বেশি দূরে যাইয়েন না, আর এইখানে আবার বোট ভিড়াতে আইসান। আচ্ছা ঠিক আছে। দুজন চা খেয়ে দোকানে কথা বলে বোটের দিকে গেল। পা দিয়ে কিভাবে প্যাডেল নিয়ে চালাতে হবে দেখিয়ে দিল ছেলেটি। দুজন বোটে উঠে চড়তে গিয়ে মনে হলো হাঁসের পিঠে বসে আছে তারা। বোট দেখতেও অবিকল হাঁসের মতো। টলটলে স্বচ্ছ পানি, উপরে নীল আকাশ, নদীর পাড়ে চা ফুচকার দোকান। তুলির ডাক শুনে আকাশের দিকে তাকিয়ে বলল, ওয়াও, বিমান এত কাছ দিয়ে যাচ্ছে যে। হ্যাঁ, এখানে এলে এই দৃশ্য দেখা যায় প্রায়, কিন্তু সমস্যা হলো আমি তো বোট চালাতে পারছি না ভালোভাবে। বিমান তো আমাদের উদ্ধার করবে বলে মনে হয় না। তুলি চেহারা বিকৃত করে বলল, তাহলে মাঝখানে এলো কিভাবে নৌকা? প্রথম ধাক্কা আর বাতাসে এসেছে, এখন ঢেউয়ের সঙ্গে এদিক ওদিক যাচ্ছে। তুলির ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সেই নাম্বার। কেটে দিল পলকে। কি হলো, রিসিভ করলে না যে? অপরিচিত নাম্বার। তুলির ভেতরে ভেতরে বোকামির জন্য নিজের উপরেই প্রচন্ড রাগ হচ্ছে। তুলি নিজের উপর ভীষণ বিরক্ত হলো। সে এই নাম্বার এতক্ষণ থেকে ব্লক মারছে না কেন? ফোন সাইলেন্ট করে নাম্বারটি ব্লক দিতে আর দেরি করলো না তুলি। ইশতিয়াক এক আনাড়ি মাঝি, প্যাডেল দিয়ে ভুলভাল ঘোরাচ্ছে। বোট অন্যবারে এসে ঘাসের ঝোপঝাড়ের উপর আটকে গেছে। তুলি ওর অবস্থা দেখে খিলখিল করে হাসছে। এত হাসাহাসির কি আছে, আমরা এই পার দিয়ে উঠে যেতে পারি। কিন্তু ছেলেটি তো বলে দিয়েছে তাদের ঘাটে বোট দিয়ে যেতে। এক কাজ করি, আমি প্যাডেল দেই, আপনি ঘাস ধরে টানেন। পারবে? দেখি চেষ্টা করে। তুলি বসলো প্যাডেল দিতে। ইশতিয়াক এক হাতে বোট ধরে আরেক হাতে ঘাস টানছে, কিন্তু কাজ হচ্ছে না। এবার সে উঠে ভালোভাবে বসে ঘাসে বসে জোরসে টেনে ধরলো। খানিক পরই ঘটল বিপত্তি। ঘাস ছিঁড়ে গিয়ে সে ডাল সামলাতে না পেরে বাজে ভাবে পড়ে গেল নদীতে। বোটও একটুর জন্য উল্টে যাচ্ছিল। তুলি হাই আল্লাহ বলে কোনোভাবে বোট শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে গেল। ইশতিয়াক পানিতে পড়েই সঙ্গে সঙ্গে তার মোবাইল মানিব্যাগ পকেট থেকে বের করে হাত উঁচিয়ে ধরল। তুলি তাড়াতাড়ি নাও, দেখো মোবাইল ঠিক আছে কিনা। তুলি মোবাইল হাতে নিতে নিতে বলল, আপনি উঠুন বোটে। পাগল নাকি? বোটে ভর দিয়ে উঠতে গেলে উল্টে যাবে। এই নাও, জুতা রাখো। ভাগ্য ভালো কেটস পরিনি। তাহলে কি করবে এখন? আমরা এদিকে উঠে যাই, ওদের বললে নিজেরা নেবে এসে। এখান থেকে ঘুরে ওদের কাছে যাওয়াটা অনেক সময় লাগবে, তার চেয়ে আমি সাঁতরাই আর নৌকা টানি। কিন্তু এইভাবে তো আপনার অনেক কষ্ট হয়ে যাবে। সমস্যা নেই, আসো। ইশতিয়াক এক হাত দিয়ে নৌকা ধরে আছে, আরেক হাতে টানছে। খানিক পর পর জিরান নিচ্ছে। মাঝে গিয়ে আর পারল না, সে হাঁপিয়ে গেছে ভীষণ। তুলি, তুমি দেখো আস্তে আস্তে প্যাডেল দিতে পারো কিনা। আমি পেছন থেকে ঠেলে ঠুলে বোট সোজা রাখবো। আচ্ছা, পারবো। কথাটি বলে তুলি ভ্যানিটি ব্যাগে মোবাইল মানিব্যাগ ঢুকিয়ে গলায় ঝুলিয়ে নেয়। আসনে বসে আস্তে আস্তে প্যাডেল দিতে শুরু করে। যাচ্ছে তো, আপনি ঠিক আছেন? হ্যাঁ, তবে আমিও পা দিয়ে সাঁতার কেটে বোট সোজা রাখছি। শুধু পা দিয়ে সাঁতার কাটা যায় বুঝি? হ্যাঁ, মানুষ পা দিয়ে সাঁতার কাটতে পারে, কিন্তু এভাবে সামনে এগুলেও মাথা ডুবে যায়। তাহলে আপনি ভেসে আছেন কিভাবে? বোটে ধরে আছি। আর এত কথা বলো কেন? আমার কথা বললে মুখে পানি ঢুকে যায়। প্যাডেল বন্ধ করে তুলি কাঁচ ভাঙা হাসিতে ফেটে পড়ে। ইশতিয়াক হাঁপাতে হাঁপাতে বলল, হাসছো কেন? তুমি মজা পাচ্ছ নাকি? হ্যাঁ। হ্যাঁ মানে আজাইরা কথা না বলে প্যাডেল দাও। তুলি প্যাডেল বন্ধ করে বলল, দেব না, দিলে তো তাড়াতাড়ি চলে যাব। আমি কিন্তু বোট ডুবিয়ে দেব তুলি। এটা ভাড়া বোট। তুমি তো ভাড়া নাও, টান দিয়ে ফেলে দেব। তুলি ওর কথায় মনোযোগ না দিয়ে সেলফি তুলতে শুরু করে। ক্যামেরা এদিক ওদিক করে ঠিক করে ইশতিয়াককে ধরিয়ে তোলার জন্য। তুলি, ভালো হচ্ছে না কিন্তু। আরে স্মৃতি হিসেবে থাকবে তো। ইশতিয়াক বোট থেকে হাত ছেড়ে ডুব দিয়ে অনেকটা দূরে গিয়ে ভেসে উঠে বলল, আমি সাঁতার কেটে চলে যাচ্ছি, তুমি একে একে আসো এবার। তুলি আতকে উঠে মোবাইল ভ্যানিটি ব্যাগে রেখে হাঁক ছাড়ে। কিন্তু আমাকে নিয়ে যান মাঝি। তোমার চেহারায়
এখনো দুষ্টামির হাসি? কান ধরে বলো, তাহলে নেব এসে। শুনুন, এই পৃথিবীতে শুধু আপনার আমার না, আশেপাশে অনেক লোক আছে। নদীর পাড় থেকে, স্টল থেকে তাকাচ্ছে। লোক সম্মুখে আপনার বউ কান ধরবে বলুন? ইশতিয়াক কথাগুলো শুনে হেসে ফেলায় পানি মুখে গিয়ে ভীষণ খেলো। তারপর পুনরায় বলল, কিন্তু তুমি এখনো দুষ্টামির ধান্দায় আছো। কাতর হয়ে বলো, তবেই নেব। আপনি কি পাথর? কাতর হয়ে বলতে হবে কেন? আপনারই তো বউ। হাসির কথা বলবে না তো তুলি। হাসলে পানি মুখে চলে যায়। কথাটি শুনে তুলি মুখে হাত দিয়ে হাসতে হাসতে বারংবার নুয়ে পড়ছে। ততক্ষণে ইশতিয়াক ডুব দিয়ে বোটের কাছে চলে এলো। এত না হেসে প্যাডেল দাও। মাঝি আসছেন? আমি মাঝি হলাম কবে থেকে? আপনি আমার মাঝি। হ্যাঁ, আমি তোমার নদীর ব্যক্তিগত মাঝি। তুলি চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আমার নদী মানে? তুমি প্যাডেল দেবে? ওই দেখা যায় বক, আমি পেডেল দেই, আপনি বকের কাছে নিয়ে যান। তুলি, আশপাশের মানুষ তাকাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি যাও, আমারও হাত ব্যথা এসে গেছে। জি আচ্ছা জনাব, যাচ্ছি। তুলি প্যাডেল দিতে শুরু করে। প্যাডেলের তীব্র শব্দ সে হাঁক ছেড়ে বলল, মাঝি, আপনি আমার পেছনে, তাই ভালো লাগছে না। দেখা গেলে ভালো লাগতো। ঢং করো না তো তুলি, তাড়াতাড়ি পারে যাও। ভেজা কাপড় নিয়ে তো আর কাশফুল দেখা যাবে না। মন খারাপ হচ্ছে, চিন্তা করতে হবে না, আগে পারে যাই। দুজন খানিক পর চলে এলো কিনারায়। উৎসুক জনতার ভিড় হবার আগেই ইশতিয়াক দোকানে বোর্ড বুঝিয়ে দিয়ে তুলিকে নিয়ে সেখান থেকে কেটে পড়ল। কি করবেন এখন? ভেজা কাপড়ে আর না হেঁটে বাসায় চলে যাই? ইশতিয়াক পিছু ফিরে ওর দিকে তাকিয়ে বলল, ভিজেই তো গেছি, এভাবে বাসায়ও ফিরতে হবে, সুতরাং ঘোরাঘুরি করেই যাই। লোকে দেখে কি বলবে? আরে মানুষ তো বুঝবেই পড়ে গিয়েছিলাম, এগুলো ব্যাপার না। তাছাড়া গ্রামে কত বছর আগে সাঁতার কেটেছিলাম, আজ পড়ে যাওয়ায় সাঁতরানো হলো। তুলি হেসে বলল। আহা, মন বুঝ। ইশতিয়াক ভেজা হাতে ওর গাল টিপে ধরে বলল, তাছাড়া আমার বউটা যদি বরের বিপর্যস্ত অবস্থা দেখে মজা পায়, তাহলে মাঝে মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত কাণ্ড হলে মন্দ কি? তুলি আর কিছু বলল না। ইশতিয়াকের এক হাত বাহুডোরে বেঁধে গাল চেপে ধরে হাঁটতে লাগলো। ইশতিয়াক খানিক পর বলল, আমার পাঞ্জাবি ভেজা, তুমি ভিজে যাবে তো? ভিজে যাক। হ্যাঁ, তাও ঠিক, বরকে ধরেই তো ভিজবে, আমার জলেই ভিজবে তুমি। আপনি এমন ডাবল মিনিং শিখছেন কোত্থেকে? বদ আছেন অনেক। আমি আগে তো এত কিছু জানতাম না, তোমার সঙ্গ পেয়ে বধ হয়ে গেছি। আমি এরকম পচা কথা কখনো বলি না। সামনে তাকিয়ে মুগ্ধতায় দুজনের আলাপচারিতা কমে এলো। হেঁটে হেঁটে কাশফুলের মাঝামাঝি রাস্তায় চলে এসেছে তারা। দুই পাশে সারি সারি কাশফুলের গাছগুলো বাতাসে মৃদু কাঁপছে। তুলি গুনগুন করলো রবীন্দ্রনাথের কবিতার দুটো লাইন। চিকচিক করে বালি, কোথাও নেই কাদা, একধারে কাশবন, ফুলে ফুলে সাদা। ইশতিয়াক আকাশের দিকে তাকায়। সাদা সাদা নরম মেঘের ফাঁক গলে কাশবনে ঝরে পড়ছে রোদ। নিচে যত দূরে চোখ যায় দৃষ্টি জুড়ে শুধু কাশফুল আর কাশফুল। বিস্তীর্ণ এলাকা যেন শুভ্রতার চাদরে মোড়া এক অপরূপ সৌন্দর্যের রাজ্য। কেমন লাগছে তুলি? ভালো, তবে ছবির মতো নয়। ইশতিয়াক খানিক হেসে বলল, চলো ওই দিকে যাই, দেখি পাঞ্জাবি খুলে চিপে দেওয়ার মতো আড়াল পাই কিনা। কাশবনের চারপাশে ঝকঝকে আঁকা বাঁকা ছোট ছোট রাস্তা, পিচ ঢালা রাস্তা। তারা হাঁটছে সেসব পথ ধরে। হঠাৎ এক খণ্ড নির্জন জায়গা চোখে পড়ে তুলির। চলো এদিকে যাই। ইশতিয়াক দেখল রাস্তার বাঁ পাশে অনেকটা জায়গা জুড়ে বন কেটে খালি করা হয়েছে। সেখানকার মাটিতেও সবুজ নরম ঘাস উঠেছে। জায়গাটা ভীষণ পছন্দ হলো দুজনের। ইশতিয়াক বলল, আচ্ছা চলো। কি সুন্দর গোল করে বন কাটা। হ্যাঁ। দুজন ভেতরে গেল। ঠিক মাঝখানে গিয়ে বসে তারা। আহ, এখন শান্তি লাগছে। হাঁপিয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। কিন্তু আমার শার্ট খুলে চিপতে হবে। প্যান্ট খুলেও চিপে নিতে পারেন। তুমি না পচা কথা বলো না? পচা কথা কোথায়? প্যান্টের নিচে তো আন্ডারওয়্যার আছেই। হঠাৎ কেউ আসবে। আমার বরের ইজ্জত রক্ষার্থে আমি সদা প্রস্তুত জনাব। তুমি এখনো মজা নিচ্ছ? আরে না, আপনি ওইখানে একেবারে
কাশবনের কাছে যান, তাহলে পেছনে কাশবন থাকবে আর সামনে দাঁড়িয়ে থাকবে আপনার বউ। কেউ কি আর এলে দেখবে? তখন শান্তি মতো চিপে ঝেড়ে নেবেন। হ্যাঁ, দারুণ আইডিয়া। ইশতিয়াক আর তুলি একেবারে গোল জায়গার মাঝখানে থেকে বনের কাছে গেল। তুলি সামনে দাঁড়ায়। ইশতিয়াক পাঞ্জাবি খুলতেই তুলি বলল, আপনি আমার কাছে দেন, আমি চিপে দিচ্ছি। আর আপনি প্যান্ট খুলুন। ধ্যাত, প্যান্ট খুলুন। এত বাজেভাবে বলছো কেন? তুলি ফিক করে হেসে পাঞ্জাবি হাতে নিয়ে চিপে ছাড়ছে। আপনিও খুলে ঝেড়ে নিন। তা তো করবই, কিন্তু এত তাড়াতাড়ি শুকাইবে না। না শুকাইলো, কিন্তু পানি না থাকলে গায়ে লেপটে থাকবে না, অস্বস্তি হবে না আপনার। তাছাড়া দূর থেকে কেউ দেখে বুঝবেও না। তা ঠিক। ইশতিয়াক প্যান্ট চিপে ছেড়ে নিয়ে বলল, শেষ আমার। ঠিক আছে, এবার চিপা থেকে বের হন। কথাটি বলে তুলি পাঞ্জাবি উল্টে বনের উপরে মেলে দিল। এটা কি হলো? আমি কি খালি গায়ে থাকবো? এটা আপনার শাস্তি। আপনি পাঞ্জাবির নিচে কিছু পরে আসেননি কেন? ফাইজলামো করো না, তুলি এদিকে দাও। আরে না, পাঞ্জাবি শুকিয়ে গেলে আপনার প্যান্ট ভেজা থাকলেও ক্ষতি নেই, কারণ প্রায় হাঁটু পর্যন্ত পাঞ্জাবি ঢেকে রাখে। তাই বলে খালি গায়ে থাকবো? ঘাসে শুয়ে থাকবে, কেউ আসবে না। আচ্ছা ঠিক আছে। ইশতিয়াক ঘন ঘাস থেকে বসে গেল। তুলি গিয়ে বসলো ওর বুকে পিঠ ঠেকিয়ে। ইশতিয়াক ওকে দুই হাতে বেঁধে কাঁধে থুতনি রাখে। তুলি দুষ্টামি না করে গা ছেড়ে দিয়ে ঠেলে ওকে শুইয়ে দেয় সবুজ কোমল ঘাসে। কাশফুলের গাছগুলো যেন তাদেরকে জনমানব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তুলি পাশে শুয়ে ইশতিয়াকের বুকে হাত রাখে। ফর্সা চ্যাপ্টা বুক, কোমল কিছু কালো লোম। তুলি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জানেন, আমার সবচেয়ে ভালো লাগে আপনার বুক। তাই নাকি? ইশতিয়াক মুচকি এসে বলল, জায়গাটা কেমন নীরব, মনে হচ্ছে আমরা স্বামী স্ত্রী না, প্রেমিক প্রেমিকা লোকালয় থেকে পালিয়ে এসেছি চুটিয়ে প্রেম করার জন্য। তুলি ঠোঁট টিপে হাসে। ইশতিয়াক মুগ্ধ হয়ে তাকিয়ে ঠোঁট চেপে ধরে ওর গালে। তুলি নিজেকে মুক্ত করে এক পা ওর উপরে তুলে আরেক হাত দিয়ে ওকে ধরে গলায় মুখ লুকিয়ে গরম শ্বাস প্রশ্বাস ছেড়ে বলল, আমি আপনার মতো বিয়ে করব না, কখনো ভাবিনি। ঠিক, কিন্তু কখনো ভাবতে পারিনি বিয়ের পর জীবনটা এত সুন্দর উপভোগ্য হতে পারে। মন জুড়ে এত প্রশান্তি আমি কখনো পাইনি। ইশতিয়াক ওর কথা খেয়াল করছে না। বন থেকে কোনো কিছু শব্দ তার কানে ভেসে আসছে। সে তুলিকে ছাড়িয়ে তাকাতেই শব্দ থেমে গেল। কোথাও যেন কিছু নেই। ভুল শুনেছে নাকি সে? তুলি এবার ওর বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। খানিক পর ইশতিয়াক দেখে একটা বাইক বনের চারপাশের রাস্তা দিয়ে ঘুরছে। একজন বাইকের পেছনে বসা, কিন্তু কেউই এদিকে তাকাচ্ছে না। তবুও ইশতিয়াকের কাছে কোনো একটা সমস্যা আছে বলে মনে হচ্ছে। সে তুলির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চোখ কান সজাগ রাখছে। আরো খানিক সময় যেতেই দেখে একটা গাড়ি বনের চারপাশ দিয়ে ঘুরে চলে গেল। চারিদিকে আবার পিন পতন নীরবতা। তুলি চুপচাপ শুয়ে আছে বুকে। আবার পেছনের বনে পায়ের শব্দ। ইশতিয়াক আবার তাকিয়ে কিছুই দেখতে পায় না। সন্দেহ আরো তীব্র হয়। সে এখন নিশ্চিত কিছু একটা ঘটতে চলেছে। তুলি, এখান থেকে যাই, চলো। না, আমি ঘুমাবো। আপনি পারলে উপর হন। উপর হব কেন? তুলি মাথা তুলে বলল, কান আগান। কেন? কামড় দেব না, আগান। ইশতিয়াক মাথা তুলে কান এগিয়ে দিল। আপনার পিঠও আমার প্রিয়। পিঠে গাল চেপে ধরতে ভালো লাগে, শুয়ে থাকতে ভালো লাগে। ইশতিয়াক মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বলল, জায়গাটা ভালো না মনে হচ্ছে তুলি। অবাক হয়ে তাকিয়ে বলল, বাবা, ভূত পেতনি আছে না এখানে? আরে তা না, এখানে এভাবে বন কেটে রেখেছে কে? এটা কোনো ফাঁদ হতে পারে? বলছে আপনাকে। এই জন্য ওই গোয়েন্দা আর থ্রিলার বই এইসব না পড়াই ভালো। প্রেমের বই পড়লে এত সুন্দর জায়গায় এসব ভাবতেন না। ইশতিয়াক মুচকি হেসে এক হাত তুলির পিঠে রেখে কপালে চুমু খেলো। আবার বনের দিকে পায়ের শব্দ। তুলিও এবার তাকালো, কিছুই নেই। ইশতিয়াক আর দেরি না করে বলল, উঠে পড়ো, এখান থেকে বের হব। তুলি ভয়ে ঢোক গিলে বলল, ভূত আছে নাকি? ইশতিয়াক হেসে বলল, তোমারও উচিত হরর মুভি আর বই না পড়া। ভূত ছাড়া আর কিছুই ভাবছ না। কথা বলতে বলতে তারা এখান থেকে বের হয়ে এলো। চলো নদীর পাড়ের দোকানের দিকে যাই। তুলি ওর হাত ধরে সম্মতি জানায়। দুজন পাকার রাস্তা ধরে হাঁটছে। তখনই একটা বাইক এসে সামনে দাঁড়ায়। এই দাঁড়ান দাঁড়ান এখানে। পুলিশ দেখে তুলি আর ইশতিয়াক মুখ চাওয়াচাওয়ি করছে।
কিছুই বুঝতে পারছে না তারা। ইশতিয়াক এগিয়ে গেল বাইকের কাছে। আমাদের ডাকছেন স্যার? হ্যাঁ, আপনাদের ডাকলাম। এখানে কি, বাড়ি কোথায়? এখানে কি মানে? এখানে বেড়াতে এসেছি। বাসা? ইশতিয়াক বাসার ঠিকানা বলার পর পুলিশ পুনরায় বলল। আপনারা সম্পর্কে কি হন? স্বামী স্ত্রী। এই উত্তর শুনে পুলিশ যেন আশাহত হলো, তবুও হাল না ছেড়ে বলল। স্বামী স্ত্রী বললেই তো হবে না, এই গাছের নিচে চলুন, ছায়া আছে। ওই যে ম্যাডাম, আপনিও চলুন। এত দূর হেঁটে যেতে হবে দেখেই তুলির বিরক্তি এসে গেল। ইশতিয়াক কোমরে 2 হাত রেখে একদোলা থুতু ফেলে বলল। বুঝলাম না স্যার, এই রোদের মাঝে গাছের নিচে যেতে হবে কেন? হয়রানি করার কারণ কি বলুন? আরে মিয়া, হয়রানি মানে? আপনারা ঝোপঝাড়ে শুয়ে থাকবেন, পুলিশ খোঁজ খবর নেবে না? আগে গাছের নিচে চলুন, সেখানে গিয়ে আলাপ হবে। এখানে মাঝ রাস্তায় কি? দুজন বিরক্তি নিয়ে বাইকের পিছু পিছু গেল। রোদে পিচ ঢালা রাস্তা ধরে হেঁটে একটি গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছে তারা। সেই গাছ থেকে একটি ছেলে নেমে এলো, আরেকজন দূরে হাঁটাহাঁটি করছে। পুলিশ এবার বাইক থামিয়ে বলল। আপনারা কি হন? স্বামী স্ত্রী। প্রমাণ কি? ইশতিয়াক আর মেজাজ ধরে রাখতে পারল না। ধরুন, আমরা স্বামী স্ত্রী না, আমরা প্রেমিক প্রেমিকা। এখন সমস্যা কি হয়েছে? এই দেশে কি প্রেমিক প্রেমিকা কোথাও বেড়াতে যেতে পারবে না? বেড়াতে যেতে পারবে, তাই বলে ঝোপঝাড়ে কি? প্রেমিক প্রেমিকা হলে ঝোপঝাড়ে যেতেই পারে, পাবলিক প্লেসে কি চুমাচুমি করবে? এসব জায়গায় অর্থনৈতিক কাজ হয়। আপনার কাছে আমরা দুজনের কেউ অভিযোগ করেছি এখানে জোরাজুরির কিছুই হয়নি। এত কথা নেই, আপনারা বিবাহিত হলে কাগজ দেখান, পরকীয়াও করতে পারেন। ইশতিয়াক তাকিয়ে দেখে পাশের ছেলেটা তুলিকে দূরে নিয়ে নানান প্রশ্ন শুরু করেছে। তুলির মোবাইলও দিতে বলছে তাকে। সে বিস্মিত হয়ে বলল। আপনি আইনের লোক, কিন্তু এই ছেলেকে, সে ওকে বিরক্ত করছে কেন? মোবাইল চাচ্ছে কেন? পুলিশ বাইকে ভালোভাবে হেলান দিয়ে বসে বলল। সমস্যা নেই, ও আমাদের লোক, আপনি কাগজপত্র দেখান। মানুষ কি কাগজপত্র সাথে নিয়ে ঘুরে? সবচেয়ে বড় কথা, আমরা স্বামী স্ত্রী না হলেই বা সমস্যা কি? দুটা ছেলে মেয়ে কি বেড়াতে আসতে পারে না? বুঝেছি, আপনারা বিবাহিত না, প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। ইশতিয়াক রেগে গিয়ে বলল। হ্যাঁ, প্রেমিক প্রেমিকা, তাতে হয়েছেটা কি? প্রেমিক প্রেমিকা হলে এখানে যে এসেছেন, দুজনের পরিবার কি জানে? দূরে সেই তৃতীয় ব্যক্তিও তাদের কাছে এলো। ইশতিয়াক আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুছে বলল। প্রেমিক প্রেমিকা কি মা বাবাকে জানিয়ে সব জায়গায় যায়? পুলিশ এবার যেন দুর্বলতা খুঁজে পেল। মুচকি হেসে বলল। আমরা সেক্ষেত্রে দুজনের পরিবারের কাছে কল দিয়ে জানাই, নাম্বার দিন অভিভাবকের। আপনি এটা কেন করবেন? একটা পরিবারের কাছে পুলিশ কল দিলে তো এমনিতেই ওরা বাজে কিছু ভেবে ভয় পাবে। সাধারণ বিষয় আপনি বড় করবেন কেন? সাধারণ কিভাবে? আপনি মা বাবাকে না জানিয়ে ঝোপঝাড়ে যাবেন, এটা কি অন্যায় নয়? আমরা কি বাচ্চা ছেলে মেয়ে? সব কিছু মা বাবাকে জানিয়ে আমাদের করতে হবে কেন? তাছাড়া মা বাবা কি লুকিয়ে? বাচ্চারাও তো অনেক কিছুই তো করে। খেলায় যায়, ঠান্ডায় আইসক্রিম খায়, অনেকে সিগারেট খায়, স্কুল পালায়। অন্যায় হলেও এসবের সঙ্গে পুলিশের সম্পর্ক কি? তৃতীয় লোকটা এবার ইশতিয়াকের হাত ধরে দূরে টেনে নিয়ে বলল। ভাই, আপনি বোকা নাকি? এসব ঝামেলায় যাচ্ছেন কেন? থানায় নিবে, পরিবারের মানুষ ডাকবে, এর চাইতে 10-12 হাজার টাকা দিয়ে কেটে পড়ুন। ইশতিয়াক মুচকি এসে বলল। জানতাম তোমাদের এসব ধান্দা। সে আবার পুলিশের কাছে এসে বলল। এই পোশাক পরে ব্ল্যাকমেলের কাজ করেন? যাই হোক, কোনো টাকা পয়সা পাবেন না। আপনি যা ইচ্ছা করেন, থানায় নিতে হলে নেন। আর গাছের উপর থেকে ভিডিও করিয়েছেন তো, পারলে সাংবাদিক ডাকেন, রিপোর্টার এনে চ্যানেলে লাইভ দেখান। আমার দরকার লোকজন জানানো। আর আমরা বিবাহিত কিনা তার কাগজ দেখাতে পারবো না। আমরা বিবাহিত না। এবার কি করবেন করুন। পুলিশ খানিকটা থমথমে খেয়ে গেল। তাকে রক্ষা করলো তুলির সঙ্গে কথা বলা ছেলেটি। ফিসফিস করে এসে কি যেন বলল। পুলিশের চেহারায় হাসির ঝলক। পুলিশ ছাড়াও অন্য 2 ছেলে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। ওরা কিছু একটা তুলির কাছে পেয়েছে। 3 জনকেই খুশি খুশি দেখা যাচ্ছে। ইশতিয়াকের কানেও এলো ওদের কিঞ্চিত কথাবার্তা। হলুদ গেঞ্জি পরা ছেলেটি যে তুলির সঙ্গে কথা বলেছে সে বলল।
মেয়েটির সঙ্গে টাকাই নেই, ওকে ব্ল্যাকমেল করে তেমন লাভই হবে না। পরে তো পাবো। মেয়েটির ফোন থেকে সব কিছু আমাদের মোবাইলে নিয়ে রাখি। ওর জামাইকে দেখাই, তাকে ব্ল্যাকমেল করলে টাকা মিলবে। আরে না, তাতে জামাই বউয়ের মাঝে ঝামেলা হবে, আমরা টাকা পাবো কিভাবে? তাও ঠিক। আচ্ছা, বউকে আরও প্রেশার দিয়ে রাখি আর জামাইয়ের নাম্বার রাখি। তৃতীয় ব্যক্তি মাথা নেড়ে সম্মতি জানায়। ইশতিয়াক পুরোপুরি কোনো কিছু বুঝতে পারছে না। তুলির দিকে তাকায়, খুবই বিপর্যস্ত দেখাচ্ছে ওকে। হলুদ গেঞ্জি পরা ছেলেটি এগিয়ে এসে তাকে বলল, আপনার নাম্বারটা দিন, কিছু জরুরি কথা আছে, পরে যোগাযোগ করব। আপনার ভালোর জন্যই বলছি। ইশতিয়াক আমতা আমতা করে নাম্বার দিয়ে দিল। তুলির ভয়ে হাত পা কাঁপছে, বুক ধরফর করছে। এইসব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। ছেলেটি কে? তাকে একটা নাম্বার থেকে কদিন আগে কল দিয়ে ছলনাময়ী আমার জীবন নষ্ট করেছিস এমন অনেক এলোমেলো কথা বলে অভিযোগ করেছিল। এমনভাবে কথা বলেছে তুলি নিজেই ভয় পেয়ে যায়, যেন সব কিছুই সত্য বলছে। কেউ শুনলে ভাববে আসলেই সে ছেলেটির সঙ্গে এমন কিছু করেছে। আজ সকাল থেকে কল রিসিভ করেনি, নাম্বারও ব্লক দিয়েছে। যখন হলুদ গেঞ্জি পরা ছেলেটির হাতে মোবাইল দিয়েছিল ঠিক তখনই দেখে অন্য নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। মোবাইল সাইলেন্ট থাকায় সে বুঝতে পারেনি কলের সঙ্গে একটা মেসেজও এসেছে। হলুদ গেঞ্জি পরা ছেলেটি তুলির হাত থেকে ফোন নিয়ে মেসেজে ক্লিক করে। কল রিসিভ করছো না কেন? আমাকে না চেনার অভিনয় করা বন্ধ করো। তোমার হোয়াটসঅ্যাপে কিছু ছবি আর ভিডিও পাঠিয়েছি, দেখো। এসব কি ভুলে গেছো? মেসেজ দেখে তুলি নিজেই আটকে উঠে। হোয়াটসঅ্যাপে আবার কি পাঠাবে, তাও এই জঘন্য লোকদের হাতে পড়বে। ততক্ষণে হলুদ গেঞ্জি পরা ছেলেটি ডাটা অন করে হোয়াটসঅ্যাপে ঢুকে সব পেয়ে যায়। তুলির ভাবনায় ব্যাঘাত ঘটায় তৃতীয় ব্যক্তি। ম্যাডাম, কিছু টাকা পয়সা দিয়ে এখানেই মিটমাট করে দিন, আপনার হাজব্যান্ডকে কিছুই জানানো হবে না। ম্যাডাম, হলুদ গেঞ্জি পরা যে ছেলেটিকে দেখছেন সে কিন্তু খুবই খারাপ, আপনার হাজব্যান্ডকে সব বলে দিতে পারে। কিছু টাকা পয়সা দিয়ে মিটমাট করে নিন, ছবি আর ভিডিওগুলো এক্কেবারে ফকফকা। আপনার জামাই দেখলে যতই যা বলেন কাজ হবে না, সংসার কিন্তু এক্কেবারে শেষ। তুলি দুই হাতে মুখ ঢেকে নিজেকে সামলাচ্ছে। যা করা দ্রুত করতে হবে। এই ছবি আর ভিডিওগুলো ইশতিয়াকের কাছে কোনোভাবে যেতে দেওয়া যাবে না। তার সঙ্গে গভীর ষড়যন্ত্র চলছে, আর এরা টাকাও না পেলে ঝামেলা করবে। ইশতিয়াককে তো দেখাবেই, পারলে নেটে দিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে ছাড়বে। সে এখন কি করবে? টাকাই দেবে। আগে এখান থেকে ঝামেলা চুকিয়ে যাওয়া যাক, বাকি সব পরে ভেবে দেখবে। তুলি ইশতিয়ার দিক থেকে পাশ ফিরে লুকিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে সকল টাকা বের করে দিয়ে বলল, ভাই আমার সঙ্গে যা ছিল দিয়ে দিয়েছি, এখানে কত টাকা তাও জানি না, দয়া করে এবার যেতে দিন। ছেলেটি টাকায় মুঠো নিয়ে হলুদ গেঞ্জি পরা ছেলেকে ডেকে আড়ালে নিয়ে গেল। দুজন ফিসফিস করে কথা বলছে। পুলিশ বাইকে বসে সিগারেট টানছে। ইশতিয়াককে ডেকে কাছে নিয়ে বলল, আরে ভাই, এই ছেলেরা এখানকার লোকাল, আমাকে কল দিয়ে এখানে এনেছে। অর্থনৈতিক কাজ হচ্ছে বলে ওরা বোধ হয় ভিডিও টিডিও করেছে। তো করলে সমস্যা কি? আমরা তেমন কিছুই করিনি। সেটা ঠিক আছে, তবুও ওদেরকে খুশি করে দিয়ে চলে যান। বলবেন ছবি টবি ডিলিট করে দিতে। ইশতিয়াকের ইচ্ছা করছিল বলতে, ছবি টবি ডিলিট করাবেন আপনি, আর আমি অকারণে টাকা দেব কেন? কিন্তু সে আর ঝামেলা করতে চাইছে না, অনেক হয়েছে। তুলিরও বিপর্যস্ত চেহারা, ক্লান্ত লাগছে। এরা সহজে যেতে দেবে না। সে 500 টাকা বাড়িয়ে দিল পুলিশের দিকে। আরে ভাই, আমার কাছে না, ওদেরকেই দেন, তবে আরো 500 দেন। দাঁড়ান, আমি ডেকে আনছি। পুলিশ দুজনকে ডেকে এনে বলল, ভাই, তোমাদেরকে 1000 টাকা দিয়ে যাচ্ছেন, চা নাস্তা করে নিও। আর ভিডিও টিডিও করে থাকলে ডিলিট দিয়ে দিও, ঠিক আছে? দুজন সম্মতি জানায়। ইশতিয়াক পুলিশের নাটক সবই বুঝতে পারছে, তবুও টাকা বাড়িয়ে দিয়ে বিদায় নিয়ে তুলির দিকে গেল। ইশতিয়াক টাকা দিয়ে তুলির কাছে আসে, ওর মুখের দিকে ভালোভাবে তাকায়। কেমন বিপর্যস্ত চেহারা, হয়তো ভয় পেয়েছে ভীষণ। সে হাত পিঠের দিকে নিয়ে তুলিকে জড়িয়ে ধরে বলল, চলো যাই। খানিক হেঁটে ইশতিয়াক পুনরায় বলল, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? মন খারাপ? তুলি নিজেকে আর সামলাতে পারে না। ইশতিয়াকের বুকে মুখ লুকোয়। পুরো শরীর ফ্যাস ফ্যাস কান্নায় কেঁপে ওঠে। ইশতিয়াক বাঁ হাতে ওর থুতনি ধরে তুলে চোখের জল মুছে দিতে দিতে বলল, আরে কাঁদছো কেন বোকা? এরকম কত হয় মানুষের সঙ্গে। তাছাড়া আমরা বিবাহিত হয়েও ওইখানে কিছুই তো করিনি। তবুও পুলিশ বলেছে ভিডিও টিডিও করে থাকলে ডিলিট করে দিতে।
কেঁদো না, চলো আস্তে আস্তে যাই। সামনে গিয়ে রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যাব। টিস্যু দিয়ে চোখ মুখ মুছে নাও। ইশতিয়াকের স্বাভাবিক আচরণ দেখে তুলি মনে মনে ভীষণ খুশি হয়। সব কিছুই পজিটিভলি নিচ্ছে মানুষটা। ভ্যানিটি ব্যাগ থেকে টিস্যু বের করে তুলি মুখ মুছে নেয়। এবার এক ফাঁকে ওই নাম্বারও ব্লক করে দিতে হবে। আগেরটা ব্লক করে দেওয়ার পরও আরেকটা দিয়ে কলার মেসেজ দিয়েছে। কয়টা সিম কে জানে? যখন তখন কল এলে তাদের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে। আচ্ছা, ইশতিয়াককে কি ছবিগুলোর বিষয়ে বলবে? আগ বাড়িয়ে বলার পর যদি সন্দেহ করে? বিয়েটাও হয়েছে, বেশি দিন হয়নি, সবে মাত্র 1 মাস হলো, তবে চেনা জানা অনেক আগে থেকেই। তখন মুগ্ধা তাদের বাসায় ইশতিয়াক ভাড়াটিয়া হিসাবে উঠে। পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিল। নিজের পরিবারের সঙ্গে তার সবসময় ঝামেলা লেগে থাকে, কারোর সঙ্গে বনিবনা হয় না, এখনো তেমন নেই। এটাই মূল সমস্যা কি না আরো কিছু আছে তুলি জানে না। ব্যাংকে চাকরি হওয়ার পর মা বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব দেয় ইশতিয়াক। তুলিও রাজি হয়ে যায়। খুবই ঘরোয়া পরিবেশে বিয়েটা হয়। বলতে গেলে ইশতিয়াকে এত আয়োজন চাইনি। বিয়ের সময় ইশতিয়াকের বাবা মা উপস্থিত ছিলেন। বিয়ে শেষে সোজা নিজের ফ্ল্যাটে নিয়ে আসে ইশতিয়াক। তার মা বাবাও ছেলের কথার বিরুদ্ধে যাননি। কেন যেন ওরা ইশতিয়াককে নিজের মতো থাকতে দেন, কোনো কিছুতে ঘাটাতে যান না। এর পুরোপুরি কারণ তুলি বের করতে পারেনি। কেবল ওরা বলেছিল, বৌমা, আমাদের ছেলেটা হুটহাট অনেক বেশি রেগে যায়, তুমি মানিয়ে নিও মা। তার মানে ওরা হয়তো ইশতিয়াককে কিছুটা ভয়ও পায়। কি হলো, এত চুপচাপ কেন? মন ইশতিয়াকের প্রশ্নে তুলি ভাবনার ভুবন থেকে বাস্তবে ফিরে আসে। না কিছু না। মন খারাপ? না, শুধু একটু ক্লান্ত লাগছে। এই তো রাস্তায় চলে এসেছি, একটা রিক্সা নিয়ে সোজা চলে যাব। ইশতিয়াক রিক্সা ডেকে আনে। দুজন রিক্সায় উঠে বসে। ওর পিঠের দিকে হাত নিয়ে জড়িয়ে ধরেছে ইশতিয়াক। তুলিও কাঁধে মাথা রেখে, কিন্তু আশেপাশে কিছুই যেন দেখছে না, শব্দ কানে আসছে না। মাথায় কেবল উপর্যুপরি চিন্তার ঝড় বইছে। অচেনা নাম্বারের ছেলেটি আসলে কে? তাকে চেনে কিভাবে? নাম্বারই বা পেল কোথায়? আর তার সঙ্গে অন্তরঙ্গ ছবি, লিপকিসের ভিডিও, এগুলো কিভাবে সম্ভব? যে ছেলেকে চেনেই না তার সঙ্গে নিজের এমন ছবি কিভাবে? নিশ্চয়ই এডিট করা। তার তো আর স্মৃতিশক্তি লোপ পায়নি যে অতীত ভুলে গেছে। কেউ চাচ্ছে হয়তো ইশতিয়াকের সঙ্গে তার সুখের সংসার ভেঙে যাক। ছেলেগুলোকে যেহেতু টাকা দিয়েই এসেছে, ওদের দিক শেষ। সুতরাং বিষয়টি আপাতত ইশতিয়াককে না জানানোই ভালো। সম্পর্কে সেদে সেদে তৃতীয় পক্ষ ঢোকানোর মানেই হয় না। ওই লোকাল দুইটা ছেলে কিসব বলাবলি করলো? ইশতিয়াকের প্রশ্নে তুলি ভেতরে ভেতরে কেঁপে ওঠে। কি বলেছে? আমি পুরোপুরি শুনিনি। তোমাকে কিসের জন্য ব্ল্যাকমেল করতে চাইছিল? তুমি নাকি টাকা নেই বলেছে, সব দূর থেকে শুনলাম। তুলি স্বস্তির নিঃশ্বাস নেয়। তার মানে ইশতিয়াক বিষয়টি ভালোভাবে বোঝেনি। হ্যাঁ, ওরা টাকা চাইছিল। বলল আমরা কি করেছি সব ভিডিও আছে, আমি টাকা দিলে এগুলো ডিলিট করে দিবে। আমরা কি এমন করেছি বলো? তাদের কেন ভয় পেয়ে টাকা দেব? তাই বলেছে আমার কাছে টাকা নেই। ভালো করেছো, সবগুলোই দান্দাবাজের দল। তুই বোর হচ্ছ দেখে ঝামেলা মিটমিট করে চলে এলাম, না হয় দেখতাম কিভাবে টাকা নেয়। তুলি আরেকটু ঘনিষ্ঠ হয়ে বসে বলল, থাক, ঝামেলা না করাই ভালো হয়েছে। খানিক দূরে যেতেই রাস্তায় জ্যাম। রিক্সা থেমে আছে অনেকক্ষণ। তুলি ওর কাঁধে তন্দ্রাচ্ছন্ন হয়ে চোখ বুঝে মাথা রাখে। পাশেই ফুচকা ও বাদামওয়ালা দেখে ইশতিয়াক হাত ইশারায় ডেকে ফুচকা এবং বাদাম নেয়। তুলি কিছুই বুঝতে পারছে না, সে হয়তো ঘুমিয়েই গেছে। ইশতিয়াক এক হাতে তাকে বেঁধে রেখেছে। বাসায় পৌঁছাতে তাদের সন্ধ্যা হয়ে গেল। তুলির মাথা ভীষণ ভার ভার লাগছে, তাই এসেই ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে গা ছেড়ে দেয়। ইশতিয়াক ফ্রেশ হয়ে এসে বলল, শুয়ে থাকো, কিন্তু অসময়ে ঘুমিয়ে যেও না। আমি কফি জাল দিয়ে নিয়ে আসছি। তুলি মাথা নেড়ে সম্মতি জানায়। লোকটা এত যত্ন নেয়, দিনকে দিন ভীষণ মায়ায় জড়িয়ে গেছে। ইশতিয়াক রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যেতেই তুলির মনে পড়ে যায়। ফোনটা হাতে নেয়। প্রথমে ওই নাম্বার ব্লক করে, তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে ক্রোধে লিখে, তুই এসব পিক আর ভিডিও এডিট করেছিস কেন? কোন গরুর বাচ্চা রে তুই? তোরে যে বললাম চিনি না, তারপরেও কল দেস কেন? বাসায় কি মা বোন নাই? আমি একজন বিবাহিত মেয়ে, আগেই বলেছি। তোকে চিনিও না, তারপরেও কেন মেসেজ আর কল দিয়েছিস? আবার আমার পিক এডিট করে পাঠিয়ে ভয় দেখাচ্ছিস, কুকুরের বাচ্চা। তোর নামে মামলা করব আমি, জেলের ভাত খাওয়াবো। আগের নাম্বার ব্লক দিচ্ছি, এখন আরেক নাম্বার দিয়ে জ্বালাচ্ছিস।
আর কখনো মেসেজ দিবি না বললাম। মেসেজটা সেন্ড করে ব্লকে দেয় নাম্বার। রাগে এখন রীতিমতো তুলির শরীর কাঁপছে। আজ কেমন বিপদেই না পড়েছিল এই অচেনা নম্বরটার কারণে। খানিক পরেই ট্রে করে কফি নিয়ে এলো ইশতিয়াক। এই যে ম্যাডাম, অবেলায় ঘুমানোর দরকার নেই, চলো বেলকনিতে বসে কফি খাই। উঠতেই ভালো লাগছে না। ইশতিয়াক মুচকি এসে বলল। আচ্ছা শুয়ে থাকো। কথাটি বলে সে ট্রে নিয়ে ব্যালকনিতে যায়। সেখানে দুটো চেয়ার আছে। জায়গাটা ছোট্ট হলেও বসতে ভালো লাগে, মন ফুরফুরে হয়ে যায়। এখান থেকে রাতের আকাশ দেখতে দারুণ লাগে। নিচে তাকালেও পাড়ার বাসাগুলোর জানালার ফাঁক গলে রাতের তারার মতো বিন্দু বিন্দু আলো উকি দেয়। ইশতিয়াক ট্রে রেখে তুলির পাশে গিয়ে বসে। তুলি ওর হাতটা গালে চেপে ধরে তাকায়। মানুষটা এত যত্ন করে, ভালোবাসে, ওকে কখনো হারাতে পারবে না তুলি। হাজার রাগী হোক সে মানিয়ে নেবে। কি হলো ম্যাডাম, এভাবে তাকিয়ে না থেকে উঠো। কথাটি বলে ইশতিয়াক মাথার দিকে হাত নিয়ে আস্তে করে তুলে আরেক হাত হাঁটুর দিকে নিয়ে পাজাকোলা করে কোলে নেয়। তুলি আবার কাঁচ ভাঙা হাসিতে ফেটে পড়ছে। ইশতিয়াক তাকে বুকের সঙ্গে আরো চেপে ধরে পড়ল। এভাবে হাসলে খেয়ে ফেলতে ইচ্ছা করে। তুলি ওর কাঁধে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল। আমার এত ভাগ্য ভালো কেন আমি ভেবে পাই না। কি করে আপনার মতো বর পেলাম। বাব্বা, তাই? জি, তবে আমার প্রায় মনে হয় এই সুখ আমার চিরস্থায়ী হবে না। তা কেন? জানি না, অবচেতন মন বলে। ব্যালকনিতে এসে ইশতিয়াক তাকে চেয়ারে বসায়। তুলি রসিকতা করে বলে। আপনার কোলেই ভালো লাগছিল, শরীরের উষ্ণতায় কেমন ওম লাগে। ইশতিয়াক ওর হাতে কফির কাপ তুলে দিয়ে বলল। আমার বউটা যেরকম চাচ্ছে সেরকমই হবে। আগে কফি খেয়ে নাও, তারপর। তারপর কি হবে? পরেরটা পরে, আগে কফি শেষ হোক, তোমার ঘুম ঘুম ভাব কেটে যাবে। তুলি কফিতে চুমুক দেয়। খানিকক্ষণ নীরবতায় কেটে যায়। নীরবতা ভাঙে ইশতিয়াক। তুমি এখনো আপনি বলো, তুমি তো কবে আসবে আর? আসবো না, আপনি বলতেই ভালো লাগে। তা কেন? তাহলে কি আমিও আপনি ডাকবো নাকি? জীবনেও না, তুমি বলবেন। আপনার মুখে আমার নামও ভীষণ ভালো লাগে। ইশতিয়াক রসিকতা করে বলল। তাহলে আমি তুই ডাকবো। একদম না, বরের মুখে তুই খুবই বিশ্রী লাগে। তুমি সুন্দর। আচ্ছা ঠিক আছে। দুজনের কফি শেষ হতে ইশতিয়াক কাপ রেখে শীতল পাটি নিয়ে এলো। একটু রুমে যাও তুলি। তুলি গেলে সে চেয়ার দুটো বের করে শীতল পাটি বিছিয়ে নেয় ব্যালকনিতে। আসো, বসো এসে। এত আয়োজন কিসের জনাব? বসো, আসছি আমি। ইশতিয়াক গিয়ে বাদামার ফুচকার ব্যাগ নিয়ে এলো। মোবাইলে মৃদু শব্দে ছেড়ে দিল তার প্রিয় কবির প্রিয় গান। সেদিন দুজনে দুলেছিল বনে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে। এখন আমার বেলা নাহি, আর রহিব একাকী বিরহের ভার। ইশতিয়াক পলিথিনের ব্যাগ থেকে ফুচকা আর বাদাম বের করে সামনে রাখে। তুলি অবাক হয়ে বলল। এগুলো কখন নিলেন? খেয়াল করিনি তো। তুমি ঘুমাচ্ছিলে তখন। কিন্তু রিক্সা থেকে নেমে রুমে এলাম, তাও খেয়াল করিনি। তুমি জানো কোথায় মন পড়ে আছে তোমার। তুলি আর সেদিকে কথা বাড়াতে গেল না, সে এড়িয়ে গিয়ে বলল। জায়গাটা অনেক ভালো লাগছে, পার্টিও মাপ মতো এনেছো দেখছি। আমি রোজই এখানে এসে সন্ধ্যায় একা একা বসে গান ছেড়ে সিগারেট টানতাম। এই ভালো কথা মনে করছেন। আপনি সিগারেট খান জানি, কিন্তু গন্ধও তেমন পাই না, আবার আমার সামনেও খান না। তা কেন? তুমি অপছন্দ করতে পারো ভেবে। আরে না, আমার না ছেলেদের সিগারেট খেতে দেখলে অসম্ভব ভালো লাগে। ছেলেদের সিগারেট খাওয়ার ভাবটাই আলাদা, কেমন টান দেয় আর ধোঁয়া ছাড়ে। কিন্তু আমি দেখেছি অনেক মেয়েরাও নিয়মিতই খায়, তবুও তাদের মানায় না। সিগারেট যেন ছেলেদের একান্ত ব্যক্তিগত অলংকার, যেরকম মেয়েদের নাক, কানে দুল, কপালের টিপ। বাবা, সিগারেটকে মহিমান্বিত করে ছাড়বে দেখছি। তুলি ফিক করে হেসে বলল। সিগারেট খাওয়া অবশ্যই ক্ষতিকর, না খাওয়াই ভালো। মানে সিগারেট খাওয়া অবস্থায় ছেলেদের দেখতে আর কি কেমন হিরো হিরো লাগে। ইশতিয়াক হেসে বলল। যাই হোক, এখন তুমি আমার কোলে বসে বুকে পিঠ ঠেকিয়ে উষ্ণতা আর ওমম ভাব নিয়ে ফুচকা খেতে পারো। এই ভেবে তো আপনাকে দেখা যাবে না। বাইরের আকাশ দেখবে না, আমার আপনাকেই দেখে গল্প করে করে ফুচকা খেতে হবে। ইশতিয়াক ওকে টেনে কোলে বসিয়ে বলল। কিন্তু আমার তো এরকম বসে গল্প করতে ইচ্ছা করে। তুলি খিলখিল করে হেসে উঠল। ওর হাসিকে ছাপিয়ে রুম থেকে ভেসে এলো মোবাইলের রিংটন। বুকটা কেঁপে উঠল তুলির। তোমার ফোনে কল এসেছে মনে হয়। তুলি উঠতে যাচ্ছিল, ইশতিয়াক তাকে বাধা দিয়ে বলল।
তোমার উঠতে হবে না, আমি এনে দিচ্ছি। ইশতিয়াক মোবাইল নিয়ে ফিরে এসে তুলির দিকে বাড়িয়ে দেয়। নাম্বার দেখে তুলির বুকে ধুকপুকানি বেড়ে যায়। আবার অপরিচিত নাম্বার? সকালের? না, এটা আরেকটা। তাহলে রিসিভ করো, অন্য কেউ হতে পারে। না থাক। ইশতিয়াক আর কিছু বলল না। তুলি অস্বস্তি বোধ করছে। খানিক পর মেসেজ টিউন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে তুলির শরীর যেন অসাড় হয়ে এলো। এই অচেনা নাম্বার থেকেই মেসেজ এসেছে। কি হলো, কোনো সমস্যা? কিসের মেসেজ? তুলি যথাসম্ভব নিজেকে অবিকৃত রেখে বলল। আর কিসের মেসেজ? গ্রামীণের অফিস থেকে। ইশতিয়াক ভ্রু কুচকে তাকায়, তবুও কিছু বলে না। ব্যালকনিতে আড্ডা দিয়ে আজ রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যেতে দেরি হয় তাদের। তবুও মাঝ রাতে হঠাৎ ইশতিয়াকের ঘুম ভেঙে যায়। পাশে তুলি নেই। তখনই রাতের পিনপত নীরবতায় ব্যালকনি থেকে কানে ভেসে এলো তুলির নিম্ন স্বরে ফোন আলাপ। তুলির ফোন আলাপের কিছুই স্পষ্ট শোনা যাচ্ছে না বিছানা থেকে। তবুও অতি উৎসুক হয়ে ইশতিয়াক শুনতে গেল না। চোখ বুজে চুপচাপ শুয়ে রইল বিছানায়। এক অজানা ভয়ানক আশঙ্কায় বুক ধুকপুক করছে। এই আশঙ্কার মুখোমুখি দাঁড়ানোর সাহস হয়ে ওঠেনি তার। যতটুকু পারা যায় দূরে থাকবে। এক সময় হয়তো সবকিছু তার অগোচরেই ঠিক হয়ে যাবে। খানিক পর টের পায় তুলি তার পাশে এসে শুয়েছে। চোখ বুজেই থাকে সে। এভাবেই দুজন পুনরায় গভীর ঘুমে তলিয়ে যায়। ভোরে ইশতিয়াকের ঘুম ভাঙে কপালে কারো হাতের কোমল স্পর্শে। সে ঘুম ঘুম চোখ মেলে তাকায়। তুলি মিষ্টি করে ডাকে, উঠুন, নাস্তা করবেন। ব্যালকনির দরজা ভেজানো। রাতে বোধহয় তুলি লাগিয়ে আসেনি। দরজার ফাঁক গলে ভোরের মিহি আলো টাইলসে এসে পিছলে পড়ে নৃত্য করছে। সে আলোয় তুলি চুলগুলো দেখাচ্ছে হালকা লালচে। কি মিষ্টি মুখশ্রী, চুল ঠোঁট সবকিছুই কেমন মোহময়। ভোরের পবিত্র স্নিগ্ধ চেহারা, যেন সদ্য প্রস্ফুটিত ফুল। ইশতিয়াক তাকে টেনে বুকে এনে গলায়। চোখে মুখে এলো পাতারি চুমো খায়। তুলি খিলখিল করে হেসে ওঠে। ছাড়ুন তো, সাত সকালে কি শুরু করছেন? ইশতিয়াক বাধ্য ছেলের মতো ছেড়ে দেয়। বাথরুমে আসে ফ্রেশ হতে। ইশতিয়াকের মনে হলো তুলিকে ছাড়তে বলার সঙ্গে সঙ্গে সে অন্যদিন ছাড়ে না। আজ কেন এমন করলো? তার উপর কি অজানা আশঙ্কার প্রভাব পড়েছে? ঘুড়ির সুতো কি কাটা পড়েছে? ছন্দ কি পতন হচ্ছে? তাও হতে পারে না। সে সবসময় একইভাবে তুলিকে ভালোবেসে যাবে। বাথরুম থেকে বের হতে তুলি টাওয়েল নিয়ে এগিয়ে এলো। ইশতিয়াক হাত বাড়ায়। তুলি পলকে সরিয়ে নেয় টাওয়েল। চোখ ভর্তি মমতা নিয়ে বুকের কাছাকাছি এসে নিজেই মুছিয়ে দেয় মুখ। ইশতিয়াকের এই মুহূর্তে তুলির কোমর জড়িয়ে ধরা উচিত। আদান প্রদান করা উচিত প্রণয় বাক্য। সম্পর্কে কোনো অশুভ আশঙ্কার প্রভাব পড়তে দেবে না সে। তুলিকে একইভাবে ভালোবেসে যাবে। ইশতিয়াক কোমর জড়িয়ে ধরে টেনে কাছে নিয়ে কানে ফিসফিস করে বলল, জানো, আমি তো বিয়েই করতে চাইতাম না। আমার সঙ্গে কেউ এক বিছানায় থাকবে, আমার সব কিছু ব্যবহার করবে, মানে সর্বোপরি আমার সঙ্গে কেউ আছে, সেগুলো আমি মানতে পারতাম না। বলো কি? হ্যাঁ ম্যাডাম, আমি আলাদা বাসা নিয়ে থাকি। কেন? বাড়ির কারো সঙ্গে যাই না তাই। সবার সঙ্গে ঝামেলা হয়। আমার বিছানায় কেউ শুইলে মেজাজ খারাপ হয়ে যেত। আমার প্লেট গ্লাস সব আলাদা থাকতো। বাবা, তাই নাকি? কিন্তু আমার সঙ্গে তো সবই ঠিক আছে। মনে হচ্ছে এত ভালো বর পৃথিবীতে দ্বিতীয়টি হয় না। শুধু তোমার সঙ্গে আমি এমন। তোমাকে দেখেই প্রথম ভেবেছিলাম বিয়ে করব। এর আগে চিরকুমার থাকার সিদ্ধান্ত ছিল। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটা উক্তি আছে, সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। তুমি আমার সেই মানুষ যার সব কিছু আমার কাছে সহনীয়। কিন্তু আপনি যেগুলো বলেছেন তাতে তো মনে হয় না কেউ আপনাকে কষ্ট দেয়। মিছে মিছে আপনিই কষ্ট পান। মানুষ সামাজিক জীব, আদিকাল থেকে দলবদ্ধ হয়ে বসবাস করে। কিন্তু আপনার বিছানায় কেউ থাকতে পারবে না, প্লেটে হাত দিতে পারবে না, তা কি হয়? এসব আমি জানি, তবু আমি কেন যেন মেনে নিতে পারি না। কিন্তু তোমার বেলায় সব কিছু ঠিকঠাক। জানো, তোমাদের বাসায় যখন থাকতাম, একদিন বাথরুমে গিয়ে মাথায় শ্যাম্পু দিয়েছি, তখনই দেখি পানি নাই। আঙ্কেলের ফোনে কল দিচ্ছি, রিসিভ হয় না। তারপর মাথা ধুয়ে গামছা গায়ে দিয়ে তোমাদের কলিং বেল চাপলাম, তখন তুমি দরজা খুলে দিলে, মনে আছে? হ্যাঁ, একদম মনে আছে। কিন্তু এখন তো ছাড়ুন আমাকে। জড়িয়ে ধরে আর কতক্ষণ থাকবেন? আরে আগে শোনো, তখন তুমি দরজা খুলে দিয়ে আমার অবস্থা দেখে মুখ টিপে হেসেছিলে না? কিন্তু নাস্তা করে নিন,
তারপর শুনবো। ব্যস্ত হয়েও না তো, আগে শুনবে তো। মুখ টিপে হাসলে তখন তোমার গালের মাংস ডিমের কুসুমের মতো একপাশে দলা পাকায়। তুলি পুরো কথা শেষ করতে না দিয়ে বলল, মানে? আরে তুমি মুখ টিপে হাসলে গালের মাংস চোখের নিচের ওই দিকে এই জায়গায় গিয়ে ডিমের কুসুমের মতো হয়ে যায়। সেদিন দেখেই আমার কামড় দিতে ইচ্ছা করছিল। তুলি কাঁচ ভাঙা হাসিতে ফেটে পড়ে। তারপর ভাবলাম এই মেয়েকেই বিয়ে করব। যখন ব্যাংকে চাকরি হলো তখনই নিজেকে গুছিয়ে নিয়ে বিয়ের প্রস্তাব দিলাম। ঠিক আছে জনাব, কিন্তু এখন নাস্তা করুন। হ্যাঁ চলো। ইশতিয়াকের মুখোমুখি বসার জন্য তুলি সামনে চেয়ার টানতেই টুংটাং শব্দ করে চেয়ার থেকে চামচ পড়ল মেঝেতে। চামচ এখানে কখন রেখেছিল কে জানে। মাথা নুইয়ে তুলতে গিয়ে ইশতিয়াকের নগ্ন পায়ের দিকে চোখ যায়। এক পায়ের উপর আরেক পা রাখা, কি নান্দনিক দৃশ্য। ফর্সা পায়ের বুড়ো আঙ্গুলে পাতলা লোম। পুরুষ মানুষের পাও এত সুন্দর হয় বুঝি? তুলির ইচ্ছা করেছে পা দুটো কোলে তুলে বিড়ালের মতন আদর করতে। কি হলো, টেবিলের নিচে ঘুমিয়ে গেলে নাকি? তুলি মুচকি হেসে উঠতে উঠতে বলল, চুম্বুকে আটকে রেখেছে। কি সব আবল তাবল বলো। আচ্ছা, আপনার পা লম্বা করে আমার কোলে রাখবেন? ইশতিয়াক ভ্রু কুচকে বলল, কিভাবে? চেয়ারে বসে আছেন তো, সেখান থেকে বসে আমার কোলে রাখবেন পা। তা কেন? রাখুন না প্লিজ। ইশতিয়াক পা লম্বা করে কোলে দেয়। তুলি বাঁ হাতে দুপা জড়িয়ে ধরে বসে। প্রতিদিন এইভাবে খাবো, আপনি পা কোলে দেবেন। ইশতিয়াক মুচকি এসে বলল, কিন্তু আরো কিছুক্ষণ এভাবে থাকলে আমার পা অবশ হয়ে যাবে, তখন আবার পঙ্গু বলে ছেড়ে চলে যাবে। তুলি মুচকি এসে বলল, তা কেন? আমার উড়ু টেবিলে বেজে গেছে। ইস, আচ্ছা নামান। ইশতিয়াক পা নামাতেই তুলি নিজের পা জুতো থেকে বের করে ইশতিয়াকের পায়ের পাতায় রাখে। একবার আপনার পা উপরে থাকবে, আরেকবার আমার পা। আচ্ছা। দেখুন ছুটির দুদিন কেমন চলে যাচ্ছে, কাল থেকে আবার তোমার অফিস। ইশতিয়াক কিছু বলল না। খানিক পর তুলি পুনরায় বলল, এই শুনুন না, আজ তো শনিবার, আপনার অফিস ছুটি আছে, চলুন না আমাদের বাসায়, আম্মুকে দেখতে ইচ্ছে করছে। ইশতিয়াক খানিক ভেবে বলল, তোমাকে দিয়ে চলে আসবো, যখন বলবে আবার গিয়ে নিয়ে আসবো। আপনার একা থাকতে সমস্যা হবে না? না, একা থেকে আমি অভ্যস্ত, তবে তোমাকে মিস করব, আর মিস করলেই চলে যাব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে জনাব। দুপুরে দুজন বের হয় রিক্সা নিয়ে। মামা মুগদা যাওয়ার আগে একটা মিষ্টি মাষ্টির দোকান দেখে থামাবে। তুলি চোখ পাকিয়ে বলল, তা কেন? দামান যাবে শ্বশুর বাড়ি। আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চাও নেই, এইসব লাগবে না। তুমি তো ওই বাড়ির বাচ্চা যে কিনা খেতে বসে বলে পা কোলে দিন, যেন না দিলে খাবে না। তুলি ফিক করে হাসে। তাই বলে বাচ্চা মেয়ে? তো বাচ্চা মেয়ে না, বাচ্চা ছাড়া কেউ বলবে একবার আপনার পা উপরে থাকবে আরেকবার আমার পা? তুলি মুখে হাত দিয়ে খিলখিল করে হাসে। তো আমি বাচ্চা হলে কি হলো? বাচ্চা বলি তুমি যে কয়দিন থাকবে তার জন্য আইসক্রিম চকলেট এসব নিব। দোকানের কাজ সেরে দুজন খুনসুটি করতে করতে চলে এলো মুক্তা। তুলি আগে গেট খুলে ভেতরে গেল। এখান থেকে প্যাসেজ গিয়ে লেগেছে মেইন দরজায়। বাঁ পাশে বাউন্ডারি ঘেঁষে কিছু ফুল গাছ আর টবে চারা দেখা যাচ্ছে। তুলি কলিং বেল চাপ দিয়ে কাজের মেয়ে এসে দরজা খুলে দিয়ে আপা আসছে বলে জড়িয়ে ধরলো তুলিকে। ইশতিয়াক ব্যাকপ্যাক দিল ওর কাছে, তাকে সিটিং রুমে বসিয়ে তুলি ভেতরে গেল। তুলির মা হুসনা বেগম এলেন। ইশতিয়াক সালাম দিল। তোমরা আসবে জানতাম না তো বাবা, বোকা মেয়েটাও বলেনি, জানলে ওর বাবা বাসায় থাকতেন। তুমিও নাকি আজ থাকবে না? সমস্যা নেই আম্মু, আমি আবার নিতে আসবো তো। থাকবে না কেন বাবা? এখান থেকে তো একটু আগে বের হলেই অফিসে যেতে পারবে। আজ একটু কাজ আছে। কুশল বিনিময় শেষে তুলিসহ তারা চলে গেলেন। ইশতিয়াক সিটিং রুমে বসে টিভি দেখছে। কাজের মেয়ে নাস্তা দিয়ে গেল। তুলি একটু পরই শাড়ি চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে এলো। সালোয়ার কামিজ পরতে কি আরাম। ইশতিয়াক মুচকি হেসে বলল, তাহলে তাই পরবে, শাড়ি পরো কেন? আপনার জন্যই। আমি কিন্তু বেশিক্ষণ বসবো না। কি বলেন, খেয়ে দিয়ে যাবেন? আরে না, আমার কলিগদের সঙ্গে আজ আড্ডা দেব। ও আচ্ছা ঠিক আছে। কিন্তু বিদায় তো এখান থেকে নেওয়া যাবে না। আপু কখন ফিরবে ঠিক নাই, আর আম্মুকে ডেকে দিচ্ছি। আরে না, সেটা না, তো তোমার রুমে নিয়ে চলো। তুলি চোখ পাকিয়ে বলল, কেন? বিদায় নিব। তার জন্য রুমে যাওয়ার কি আছে? রুমে নেওয়া কি নিষেধ? তাহলে থাক। আরে না, চলুন। ইশতিয়াক রুমে এসেই দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। তুলি আতকে উঠে বলল, এটা কি হলো?
ইশতিয়াক মুচকি হেসে ওর দিকে এগিয়ে গেল। তুলি পিছু যেতে যেতে খাটের কাছে গিয়ে আটকে যায়। ইশতিয়াক ওর মুখটা আজলা করে ধরে চোখে চোখ রেখে স্লথ গতিতে দুজনের ঠোঁট ঢুকে পড়ে অপর ঠোঁটে। তুলি নিজেকে ছাড়িয়ে নিয়ে ইশতিয়াকের পুরো মুখে চুমু খায়। ঠিক আছে, এবার যেতে পারি, বিদায় নেওয়া হয়ে গেছে। ইশতিয়াক পা বাড়িয়ে দরজা খোলার আগেই আবার তুলি ঝাপটে ধরে পেছন থেকে পিঠে গাল চেপে ধরে থাকে। কি হলো? তুলি অস্ফুটে বলে। যেতে দিতে ইচ্ছে করছে না, থেকে যান প্লিজ। ইশতিয়াক ঘুরে তাকে বুকে জড়িয়ে নেয়। আমি কাল আবার অফিস থেকে সোজা চলে আসবো ম্যাডাম, এখন যাই। তুলি মাথা তুলে তাকিয়ে বলল, আচ্ছা যান, কিন্তু কাল রাতে শিওর আসবেন। আচ্ছা বলে ইশতিয়াক আবার কপালে চুমু খেয়ে বের হয়ে গেল। ইশতিয়াক কলিগদের সঙ্গে আড্ডা দিয়ে রাতে ফিরেছে বাসায়। খাওয়ার ঝামেলা বাইরেই চুকিয়ে এসেছে। এখন হাত মুখ ধুয়ে লম্বা ঘুম দেবে। বিছানায় যেতেই এলো তার মায়ের কল। ভালো মন্দ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙলো অচেনা নাম্বার থেকে কল পেয়ে। ইশতিয়াক তাকিয়ে দেখে ঘড়িতে 7টা বাজে। বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই, আমি রফিক। ওই দিন কাশবনে পুলিশের সঙ্গে ছিলাম, পরনে ছিল হলুদ গেঞ্জি। ছেলেটির পরিচয় শুনে ইশতিয়াক শোয়া থেকে উঠে বসে বলল, হ্যাঁ চিনতে পেরেছি, কিন্তু এখন আবার আপনি আমার কাছে কি চান? ফোনের উপাস থেকে রহস্যের হাসি ভেসে এলো। তারপর ছেলেটি বলল, ভাই চাওয়ার তো কথা আপনার অগোচরে কত কিছু যে হয়ে যাচ্ছে টেরই পাচ্ছেন না। দেখুন ভাই, সাত সকালে কল দিয়ে নাটক করবেন না। আমার অফিস আছে, আমি 8টায় উঠে গোসল খাওয়া দাওয়া করে অফিসে বের হই। আপনি ভোরে কল দিয়ে ঘুম নষ্ট করেছেন। ভাই জীবনেই যেখানে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে ঘুমিয়ে কি হবে? সত্যি বলতে আপনাকে দেখে ভালো মানুষ মনে হয়েছে। দুদিন থেকে ভেবেই যাচ্ছি দুনিয়াতে বুঝি ভালো মানুষের সঙ্গেই শুধু এমন হয়। ভাই আপনি কি বলতে চাচ্ছেন বলুন, না হয় আমি কল কেটে দেব। ভাই আপনাকে জরুরি কিছু তথ্য দিতে চাচ্ছি। ওই দিন ভাবি টাকা দিয়ে বললেন আপনাকে না শোনাতে, তাই কিছু বলিনি, কিন্তু আজ ভেবে দেখলাম তাতে আপনার বিরাট ক্ষতি হচ্ছে। ইশতিয়াকের বুকের ধুকপুকানি বেড়ে গেছে, পায়ের তালু ঘেমে যাচ্ছে। সে শঙ্কিত হলেও বুঝতে দিল না রফিককে। বিরক্তি নিয়ে বলল, আরে ধুর ভাই, কথা এত না পেঁচিয়ে বলুন কি হয়েছে। ভাই এভাবে তো বলা যাবে না। ভাবি আমাকে ভ্যানিটি ব্যাগে যত টাকা ছিল সব দিয়ে গেছে আপনাকে না বলার জন্য। কি সব আবল তাবল কথা বলছেন? ও কখন টাকা দিল? টাকা যে দিছে সেটারও ভিডিও আছে ভাই। টাকা কেন দিছে? আমি ভাবির ফোন হাতে নেওয়ার পর দেখি একটা নাম্বার থেকে অনেক কল এসেছে, সঙ্গে একটা মেসেজ। সেখানে লেখা আমাদের পুরনো কিছু ছবি দিয়েছি, হোয়াটসঅ্যাপ দেখো। আমি তখন হোয়াটসঅ্যাপে গিয়ে পাই। কিসের ছবি? এরকম তো হবে না ভাই, ভাবি আমাদের টাকা দিয়ে গেছে আপনাকে না দিতে। আর ভাই আরেকটা সমস্যা দেখা দিছে, আমার সাথে ছেলেটা ভিডিও আর ছবিগুলো যখন তখন নেটে দিয়ে ভাইরাল করে দিতে পারে। ওর নাকি কিসের একটা পেজ আছে, সেটার রিচের জন্য, ভাইরাল করার জন্য। এগুলো নাকি একেবারে পারফেক্ট। তখন তো আপনার ইজ্জত যাবে। ইশতিয়াক ধমক দিয়ে উঠল, আরে বেটা ভূমিকা বন্ধ কর, কি চাস সেটা বল। ছবি ভিডিও কি আছে পাঠা দেখি। ভাই হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার দিচ্ছি, 5000 টাকা পাঠান আগে, আর সব তথ্য পেয়ে গেলে আরও 5000 পাঠাবেন। ইশতিয়াকের ক্রোধে শরীর কাঁপছে। সে নিজেকে সামলে নিয়ে অবিকৃত গলায় বলল, আগে 5000 পাঠানোর পর এডিট করা ছবি দিলে, অথবা কিছুই না পাঠালে? ভাই আপনাকে আগে পাঠাচ্ছি ভাবি যে আমাকে টাকা দিছিল তার ভিডিও, তারপর আপনি টাকা পাঠান। ইশতিয়াকের মনে হচ্ছে কেউ তার কলিজা মুঠোয় নিয়ে মুচড়ে ধরেছে। সে প্রাণপণে চাচ্ছে এই ছেলেটার ভিডিও যেন এডিট করা থাকে, সবকিছু যেন মিথ্যে হয়, তার কাছ থেকে টাকা নিয়ে যেন প্রতারণা করে কিছুই না পাঠায়। সে শঙ্কিত গলায় বলল, আচ্ছা তাহলে ফোন রাখছি, আপনি হোয়াটসঅ্যাপ চেক করুন, ভিডিওর সাথে বিকাশ নাম্বার দিচ্ছি। ইশতিয়াক ফোন রেখে চোখ বন্ধ করে দুই হাতে মুখ আজলা করে ধরে বসল। হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন টিউন বাজতেই মোবাইল হাতে নিয়ে দেখে ছেলেটি ভিডিও পাঠিয়েছে। ইশতিয়াকের বুকে ধুকপুকানি বেড়ে যায়, পা যেন অসাড় হয়ে আসে, মাথার রগগুলো ফুলে যাচ্ছে, কান দিয়ে গরম ভাব বেরোচ্ছে। তার কাছ থেকে তথ্যগুলো লুকাতে তুলি এই ছেলেদের টাকা দিয়েছে ভাবতেই পারে না। সে কাপা কাপা হাতে ভিডিওতে ক্লিক করে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ভিডিওতে দেখা যাচ্ছে সে পুলিশের সঙ্গে কথা বলছে। তুলি তার দিক থেকে মুখ ফিরিয়ে ভ্যানিটি ব্যাগ আড়াল করে টাকা দিচ্ছে ছেলেটিকে, অথচ রিকশায় কিংবা বাসায় এসেও তাকে এ কথা বলেনি তুলি। চোখ ঝাপসা হয়ে এলো। মোবাইল বিছানায় রেখে দুই আঙ্গুল দিয়ে কপাল ঘষছে।
মস্তিষ্কের ভেতর খুব দ্রুত সন্দেহের গাছ রোপণ হয়ে সেই গাছ বড় হয়ে ডালপালাও ছাড়াতে শুরু করেছে। তার বিকাশে এত টাকা এখন নেই। মোবাইল হাতে নিয়ে মেসেজ দিল। বিকাশ নাম্বার দেন, আমি টাকা পাঠাচ্ছি। আপনি আমাকে সব কিছু হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, আর আমাকে দিয়ে সব কিছু ডিলিট করে দেবেন। টাকা লাগলে আরও দেব, তবুও এগুলো ডিলিট চাই। নেটে ছাড়লে আমি মামলা করতে বাধ্য হব। ছেলেটি মেসেজ দিল। আরে ভাই, এগুলো ভাববেন না, বিকাশ নাম্বার দিছি, দেখুন। টাকা ছাড়েন তাড়াতাড়ি। বিকাশ নাম্বার পেয়ে ইশতিয়াক উঠে দাঁড়ায়, একটা গেঞ্জি গায়ে দেয়, মানি ব্যাগ মোবাইল নিয়ে বের হয়ে পড়ে। রাস্তায় গিয়ে মনে পড়ল সিগারেট আনেনি। পাশের দোকানে গিয়ে সিগারেট নিল একটা। ঘন ঘন টান দিয়ে ধোঁয়া ছেড়ে গেল মোড়ের বিকাশের দোকানে। সে টাকা পাঠিয়েই হোয়াটসঅ্যাপে আর চেক করলো না। কোলাহলের এই রাস্তায় কিছুই দেখতে চায় না। দোকান থেকে বের হয়ে হাঁটতে থাকে। নিজেকে বুঝাই, যাই ঘটুক, যাই হোয়াটসঅ্যাপে দিক, সে তুলিকে এভাবেই ভালোবেসে যাবে। সময় সবকিছু ঠিক করে দেবে। এত রেগে যাওয়ার মানেই হয় না। তার জায়গায় অন্য কেউ হলে এগুলো হয়তো খেয়ালই করতো না। সে এমন তো নিজেই জানে। বাড়ির সবাই বলে এখন বিবাহিত, আগে স্বভাব ছাড়তে হবে। নিজেকে শাসন করতে করতে ইশতিয়াক বাসায় চলে আসে। হোয়াটসঅ্যাপ চেক না করে বিছানায় বসে আরেকটা সিগারেট ধরায়। ধোঁয়া ছাড়ে ঘন ঘন। ডাটা অন করে সে। টুংটাং শব্দ করে একের পর এক ছবি আসতে থাকে। এগুলো তাকে না দেওয়ার জন্য তুলে লুকিয়ে টাকা দিয়ে এসেছে ছেলেদের। কথাটা মনে পড়তেই ইশতিয়াক সিগারেট ছুঁড়ে মারে দেয়ালে। মোবাইল হাতে নেয়, কাপা কাপা হাতে হোয়াটসঅ্যাপে ঢুকে। প্রথম ছবি একটা ছেলের সঙ্গে ধান ক্ষেতের জমি রাইলে বসা। আরেকটা সবুজ ঘাসে ওই যুবকটির বুকে শুয়ে আছে। আরেকটা খড়ের স্তূপের উপর বসে ঠোঁটে চুম্বনরত অবস্থায়। কিছু নোট পিকচার, একটা ভিডিও সেলফি ক্যামেরায় তোলা, যেখানে দেখা যাচ্ছে দুজনই একটা জমির আলে বসে আছে। সামনে পেছনে সবুজ ধান তাদেরকে ঢেকে রেখেছে নিরাপত্তার চাদরে। ছেলেটি ওর স্তনে হাত রেখে চোরার চাহনিতে চারদিকে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা। ইশতিয়াক আর ভিডিওটি দেখতে পারে না। মোবাইল ছুঁড়ে ফেলে বিছানায়। সে জন্মের পর থেকে কখনো তার কিছুতেই অন্যের ভাগ, অন্যের ছোঁয়া সহ্য করতে পারে না। ছোট ভাইটিকে একবার তার গেঞ্জি পরায় বেধড়ক মারধর করেছিল, সেই তারই স্ত্রীকে অন্য কেউ। আর তুলি ভাবতেই তার কাক গুলিয়ে উঠল। এত জঘন্য মিথ্যাচার! বাসর রাতেই বলেছিল সেই নাকি প্রথম পুরুষ। কোনো পরপুরুষের ছোঁয়া এর আগে সে কখনো পায়নি। আর এই ছবি ভিডিওগুলো গোপন রাখতে তার অগোছরে টাকাও দিয়ে এসেছে। জায়গাটা গ্রাম এলাকা মনে হলো। ছেলেটা ওর মামার বাড়ির হয়তো। আচ্ছা, তুলি যে ছেলের সঙ্গে এত ঘনিষ্ঠ ছিল, তাকে কেন বিয়ে করেনি? ভাবতেই ইশতিয়াকের ঘেন্নায় গা রি রি করে উঠল। সে একজন ব্যাংকার বলে ওই ছেলেকে ফেলে বিয়ে বসেছে। তাহলে এসব প্রেম, ভালোবাসা, প্রণয় বাক্য সবই মন ভোলানো। একদলা থুতু টাইলসের মেঝেতেই ফেলে দিল ইশতিয়াক। মোবাইল বেজে উঠল। রফিক কল দিয়েছে। সে রিসিভ করে বিধ্বস্ত অবস্থায় বলল, হ্যালো ভাই, বাকি 5,000 পাঠান। ক্রোধে অশ্রাব্য ভাষায় গালি গালাজ শুরু করে দেয় ইশতিয়াক। ছেলেটি অবস্থা বুঝতে পেরে পরে যোগাযোগ করব বলে হাসতে হাসতে ফোন রেখে দেয়। দুই হাতে মুখ ঢেকে ইশতিয়াক বিছানায় বসে। নিজেকে শান্ত রাখতে হবে। তুলি তো তার সঙ্গে স্বাভাবিকভাবেই সংসার করছে। তবে কেন সে এত ভেঙে পড়বে? কেন রেগে যাবে? তার এসব বাজে স্বভাবের জন্যই কারোর সঙ্গে থাকতে পারে না, মিশতে পারে না। এখন থেকে এসব ছাড়তে হবে। সবকিছুরই সমাধান থাকে। যা হবার হয়ে যায়। বাঁচতে হয় বর্তমান নিয়ে। সে মনস্থির করে ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে তুলির সঙ্গে কথা বলবে। সে এখন থেকে ঠান্ডা মাথার মানুষ। ব্যাংকে চাকরি করা ভদ্রলোক। জীবনে এই প্রথম সে নিজেকে সামলে নিতে পারলো। এখন থেকে সবসময় পারবে। একেবারে শান্তশিষ্ট হয়ে গেল। এভাবেই শান্ত থাকবে। সে এখন গোসল করবে। গোসল করতে আরাম। গোসল তার প্রিয়। আই লাভ ইউ গোসল। গোসল থেকে শান্তির কিছু নাই। ইশতিয়াকের মনে হলো মাথা ঝিমঝিম করছে, চোখে ঝাপসা লাগছে। সকালে কিছু খাইনি বলে হয়তো প্রেশার, কি লো নাকি হাই। মেঝেতে শুয়ে যাবে সে, অনেক আরাম। ইশতিয়াক মেঝেতে খানিকক্ষণ পড়ে রইল। ঘাম ছাড়লো তার পুরো শরীর থেকে। ফোটা ফোটা ঘামে টাইলস ভিজে যাচ্ছে। কানে কেমন ঝিমঝিম শব্দ হচ্ছে। শরীর খুব দুর্বল লাগছে। ইশতিয়াক খাবে এখন। সকালে উঠে হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করতে হয়, নাস্তা করতে হয়। সে কিনা কোথাকার রফিক টফিকের পাল্লায় পড়েছে। ইশতিয়াক উঠে ধীরে ধীরে এলোমেলো পায়ে হেঁটে টেবিলে গিয়ে এক চুমুক পুরো গ্লাস পানি খেলো। সকালে বেশি পানি খাওয়া নিয়ম।
ইশতিয়াক একের পর এক গ্লাসে পানি ঢেলে খায়। খালি পেটে শুধু পানি খেলে হয় না, সঙ্গে কিছু খেতে হয়। ইশতিয়াক ব্রেড আর জেলি নিয়ে এলো। ব্রেডে জেলি লাগিয়ে এক পিস শেষ করে তার মনে পড়লো দাঁত ব্রাশ করেনি। ব্রেড জেলি রেখে চলে গেল বাথরুমে। আয়নায় তাকালো সে, চোখ অস্বাভাবিক লাল হয়ে আছে, ঘুম হয়নি ঠিকঠাক। মনে মনে গালি দিল ধান্দাবাজ রফিককে। সে আর বেশিক্ষণ নিজের সঙ্গে প্রতারণা করতে পারল না, শাসিয়ে রাখতে পারল না। কান্না দলা পাকিয়ে এলো গলায়। তাড়াতাড়ি শাওয়ার ছেড়ে দেয় ইশতিয়াক। বসে পড়ে মেঝেতে, হাউমাউ করে কেঁদে ওঠে। তুলিকে কেউ চুমু দিয়েছে, বিশেষ অঙ্গে স্পর্শ করেছে। তুলি সেটা উপভোগ করেছে। এখন আবার তার সঙ্গে একেবারে নিষ্পাপ বালিকার অভিনয় করে সংসার করছে। ইশতিয়াক যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার নিজের রুচি নিয়েই এখন হতাশ হচ্ছে। সে কি করে তুলির মতো? না, তুলিকে নিয়ে এগুলো ভাববে না সে। তুলিকে আগের মতোই ভালোবাসবে। ছবিগুলো এডিট করা, ভিডিও এডিট করা। দুনিয়া কোথায় গেছে তার জানা নেই, প্রযুক্তি কোথায় গেছে তার জানা নেই। এগুলো নিখুঁত এডিট। তুলির সঙ্গে সে কথা বলবে। শাওয়ারের পানির সঙ্গে তার চোখের জলগুলো মিশে যায়। উঠে দাঁড়ায় ইশতিয়াক। ভেজা কাপড় ছেড়ে টাওয়েল দিয়ে শরীর মুছে নেয়। কাপড় পাল্টে নাস্তা করতে বসে। নিজেকে বুঝায় যেন কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। খাওয়া গোসল সবকিছু ঠিকঠাক করতে হবে। অফিসে কল দিয়ে আজকের জন্য ছুটি নিয়ে নেয়। নাস্তা শেষে বের হয় রিক্সা নিয়ে। তুলিদের বাসার কাছাকাছি যখন পৌঁছে গেছে তখন ঠিক দুপুর 12টা। ইশতিয়াক বাড়ির গেটের অনেক দূরে থাকতেই দেখে তুলি একটা রিক্সা নিয়ে কোথাও যাচ্ছে। সেও রিক্সা নিয়ে ফলো করে পিছু পিছু যায়। খানিক পর একটা পার্কের সামনে গিয়ে থামে ও রিক্সা। ভাড়া চুকিয়ে তুলি গেট দিয়ে ঢুকে পড়ে। ইশতিয়াকও তাড়াতাড়ি রিক্সা ভাড়া দিয়ে সাবধানে ছুটে যায় সেদিকে। তুলি একটা গাছের নিচে দাঁড়িয়ে কাউকে কল দিচ্ছে। খানিক পর ফোন কানে নিয়ে তুলির দিকে এগিয়ে এলো ছবির সেই ছেলেটি। তুলিকে দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। তুমি কিভাবে পারলে আমাকে রেখে বিয়েতে বসতে? কিভাবে পারলে তুমি? আমাদের কত স্মৃতি, আমরা একে অন্যের শরীরের প্রতিটার পশম পর্যন্ত চিনে, আর তুমি এখন বলো আমাকে চেনোই না। এরকম কেন করলে আমার সঙ্গে? জানি তুমি বাধ্য হয়ে বিয়েতে বসেছো, আমার তাতে কিছু যায় আসে না। চলো আমরা পালিয়ে যাই এখান থেকে কোথাও। কথাগুলো শুনে ইশতিয়াকের মাথায় যেন আগুন ধরে যায়। পুরো শরীরের লোম মাথা তুলে দাঁড়িয়েছে। কান দিয়ে বেরোচ্ছে গরম তাপ। হাতের মুষ্টি শক্ত হয়ে এসেছে। তার চোখে বিশ্বাস করতে পারছে না। সে কি কোনো স্বপ্ন দৃশ্য দেখছে? ছেলেটি তুলিকে জড়িয়ে ধরে একের পর এক অভিযোগ করে যাচ্ছে। তুলি কোনো জবাব দিতে পারছে না। নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে সে, কারণ স্পষ্ট দেখতে পাচ্ছে অদূরে দাঁড়িয়ে আছে ইশতিয়াক। চোখ দুটো থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে। কেমন বিধ্বস্ত দেখাচ্ছে মানুষটিকে। ইশতিয়াক এদিকে এগিয়ে আসছে। তার এখন কি করা উচিত? কি হচ্ছে এসব? তুলি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটার গলা আর ঘাড় ধরে ইশতিয়াক হ্যাচকা টান দিয়ে ফেলে দিল মাটিতে। তুলিও টাল সামলাতে না পেরে পড়ল গিয়ে একটা গাছের গোড়ায়। পলকে ছেলেটি মাটি থেকে উঠে তুলিকে তুলে দিয়ে ইশতিয়াকের দিকে ধেয়ে এসে বলল, এই মিয়া, আপনি কে? আমি ওর হাজবেন্ড। ছেলেটি খানিকক্ষণ ইশতিয়াকের মুখের দিকে তাকিয়ে থেকে পায়ে পড়ে গেল। ভাই বিশ্বাস করেন, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি জানি ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। প্লিজ ভাই, আপনি আমার হাত তুলে দেন ওকে। প্লিজ ভাই, আপনি আমার হাতে তুলে দিন ওকে। কথাটি শেষ করার আগে ইশতিয়াক প্রচন্ড জোরে ছেলেটির গালে চড় দিয়ে পা ছাড়িয়ে নিয়ে বুকে লাথি মেরে ফেলে দেয় মাটিতে। তুলি বিস্ময়ে এতক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়েছিল। চেতনা যেন ফিরে পেল সে। ছুটে গিয়ে ইশতিয়াকের হাত ধরে বাধা দিল। পার্কের অন্য উৎসুক জনতাও এদিকে ছুটে এসেছে। ইশতিয়াক ঘুরে লোক সম্মুখেই তুলির গালে চড় বসিয়ে দিল। চরিত্রহীন মেয়ে, বিয়ের পরও আগের নাগরের সঙ্গে পার্কে এসেছিস? তুলির বিস্ময়ের চরম সীমা অতিক্রম হয়ে যায়। সে গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে ইশতিয়াকের মুখের দিকে। আর কিছুই বলার নেই তুলির। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার শক্তি হারিয়ে বোবা হয়ে গেছে। তুলিকে জনের সম্মুখে টেনে হিসড়ে পার্ক থেকে নিয়ে বের হয়ে গেল ইশতিয়াক। রিক্সা ডেকে নিয়ে এলো বাসায়। তুলি পুরো রাস্তা চুপচাপ শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছে। রিক্সা যাচ্ছে, টুংটাং শব্দ, গাড়ির হর্ন, রং বেরঙের পোশাক পরা মানুষ। কিছুই যেন তুলি দেখছে না, শুনছে না। থমথমে মুখ, শূন্য দৃষ্টি, একেবারে যেন অনুভূতিহীন পাথর সে। বাসার গেটের সামনে রিক্সা থেকে নেমে ইশতিয়াক হাত ধরেই টেনে নিয়ে এলো উপরে। তুলি কেবল হতবুদ্ধি হয়ে দেখছে। ইশতিয়াকের এই অজানা রূপ দেখে সে মুখ হয়ে গেছে।
বাসায় আসার পর দরজা বন্ধ করে হ্যাচকা টান দিয়ে যেন তাকে ছুঁড়ে ফেললো বিছানায়। তুলি বিছানায় পড়ে ঘাড় ঘুরিয়ে তাকায় ইশতিয়াকের দিকে। একদম অচেনা এক হিংস্র পুরুষ। চোখের সামনে ইশতিয়াক প্যান্টের বেল্ট খুলে মোবাইলে সেই ছবিগুলো বের করে বলল, তোর মতো নষ্টা মেয়ে আমার বউ ভাবতেই ঘেন্না লাগছে। এই খানকে এই ছবিগুলো কি তুই না আর কোনো পুরুষের ছোঁয়াই পাসনি? তুলি যেন কথাগুলো শুনতেই পারছে না। চোখের সামনে যা দেখছে সবই যেন স্বপ্ন দৃশ্য। ইশতিয়াকের হাতে বেল্ট, বাজে শব্দ ভীষণ কানে এসে লাগলো। আর কি বাকি আছে? সে আর ছবিগুলোর কি ব্যাখ্যা দেবে? দিয়ে কি হবে? লোক সম্মুখে চর, রিক্সা থেকে টেনে উপরে নিয়ে আসা, এখন আবার প্যান্টের বেল্ট। তুলি ভাবতেই পারে না। আচমকা পিঠে আঘাত পেয়ে তুলি আর্তনাদ করে উঠল। এখন কথা বেরোচ্ছে না তাই না? হাতে নাতে জড়াজড়িতে ধরা পড়ে মুখ বন্ধ। নাগরকে যখন ভুলতেই পারবি না বিয়েতে বসলি কেন? টাকার লোভ? ব্যাংকার জামাই শুনেই বিয়ে বসে গেছিস? আবার বেল্ট দিয়ে প্রহার করলো ইশতিয়াক। মোবাইলের ভিডিও প্লে করে বলল, মিথ্যকের বাচ্চা, বলেছিলি তোকে কেউ স্পর্শ করেনি, তাহলে এসব কি? তুলির বিস্ময় আর ধৈর্যের ভাত যেন ভেঙে গেল। যেন চেতনা ফিরে পেল এখন। তাকে বেল্ট দিয়ে আঘাত করছে ইশতিয়াক। লোকটি তার গায়ে হাত তুলল, অশ্রাব্য ভাষায় গালাগাল করছে। কিছু বোঝার আগে, জিজ্ঞেস করার আগেই জনসম্মুখে চর মেরে অপমান করলো। তাকে নিজের মা বাবাও কখনো এরকম গালি দেয়নি। আর ইশতিয়াক কিনা? ঘেন্না লাগছে তুলির। এমন একটা জঘন্য মানুষ তার স্বামী, যে স্ত্রীকে কিছু না বুঝে অন্যায়ভাবে অশ্রাব্য ভাষায় গালি দেয়, গায়ে হাত তুলে। এই ঘটনা না ঘটলে তো সে ইশতিয়াকের এমন হিংস্র রূপ দেখতে পেত না। সে এখনো এখানে কি করছে? বিয়ের আগে শুয়েছিস তো শুয়েছিস, এখন আবার পার্কে গিয়ে জড়াজড়ি। কথাগুলো বলে ইশতিয়াক পুনরায় প্রহার করতেই বেল্ট ঢুকে গেল তুলির হাতের মুঠোয়। এলোমেলো চুল, শূন্য পাথর দৃষ্টি, চোখের পলকে একটা চট দিয়ে লাগালো ইশতিয়াকের গালে। পাগলের বাচ্চা, সেই মেয়েটি আমি নই। ইশতিয়াক হেসে উঠে চুল মুঠো ধরে বলল, আবার মিথ্যে কথা? ছবিগুলো মিথ্যে হলে নাগরের সঙ্গে দেখা করে জড়াজড়ি করতে গেলি কেন? তুলি হ্যাচকা টানে হাত ছাড়িয়ে বলল, তোর কাছে আর নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে ছোট করার ইচ্ছা নাই। তুলি বিছানা থেকে ওড়না নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। ইশতিয়াক আটকে রাখার চেষ্টা করলো না, আফ ফুটে বলল, হ্যাঁ, চোরের মেয়ের বড় গলা তো থাকেই। ছবি মিথ্যে, জড়াজড়ি মিথ্যে, সেই মেয়েটি তুমি নাও সেটা ভূত। ভাগ এখান থেকে। কথাগুলো বলে ঘেন্নায় সে থুতু ফেললো মাটিতে। কথাগুলো শুনে তুলির মুখে বিষাদ মাখা হাসি ছড়িয়ে গেল। পেছনে না তাকিয়ে প্রস্থান করলো সে বাসাতে। তুষারের হাতে তুলির ভ্যানিটি ব্যাগ। সে ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিল। খানিক পর রিকশার পিছু পিছু ছুটে গিয়েও তুলিদের হারিয়ে ফেললো। দুঃখে কষ্টে ঘিরে যাবে ফুপুর বাসায় তখনই মনে পড়ল তুলির ভ্যানিটি ব্যাগ পার্কে গাছের গোড়ায় পড়ে আছে। সেটা নিয়ে যায়নি তুলি। কেউ পেয়ে গেল কিনা কি জানে। পুনরায় সে দৌড়ে ছুটে যায় পার্কে। গাছের নিচেই শেষে পায় ব্যাগ। ব্যাগের ভেতর তেমন কিছুই নেই, কিছু টাকা, মোবাইল আর মেয়েদের সাজগোজের জিনিসপত্র। তুষার মোবাইল হাতে নিয়ে দেখেছে লক করা। এই মোবাইল সে তুলির কাছে ফিরিয়ে না দিলে কিভাবে যোগাযোগ করবে ওর সঙ্গে? এই নাম্বার ছাড়া আপাতত তার কাছে কিছুই নেই। ওর বাসার ঠিকানা সে জানে না। নাম্বারটাও খুঁজে পেয়েছে ভাগ্য গুণে। তুলি ব্যাগের খোঁজে এখানে আসবে এই আশায় সে পার্কে বেঞ্চে শুয়ে আছে। চোখে সোজা গাছের ডালে কিছু কাক বসে কর্কশ গলায় কা কা করছে। সে ভাবছে তুলির বরকে নিয়ে। লোকটা ভালো না। লোক সম্মুখে স্ত্রীর গায়ে হাত তুলেছে। টাকা পয়সা হলেই হয় না, এই সংসার ওর ছেড়ে দেওয়াই উচিত। লোকটা নিশ্চয়ই মদ গাঁজা খায়, না হলে এমন বদমেজাজি হয় নাকি? কিন্তু ওর সঙ্গে সে এখন কিভাবে যোগাযোগ করবে? মোবাইলই তো ফেলে চলে গেছে। এটা পৌঁছে যে দেবে, বাসার ঠিকানাও সে জানে না। জোহরের আজান দিচ্ছে মসজিদগুলোতে, সে তো এখনো এলো না। মোবাইলের জন্য কি মনে পড়া মাত্রই ছুটে আসার কথা না? তুষারের মোবাইল ফোন বেজে উঠে। নাম্বার দেখে সে অবাক হয়ে অস্ফুটে বলে, স্যারের কল। রিসিভ করলো তুষার। ভয়েস শুনেই সে হাঁপ ছেড়ে বাঁচে। তোমার ভ্যানিটি ব্যাগ আমার কাছেই আছে। ওপাশ থেকে বলল, ভ্যানিটি ব্যাগ মানে? কি যা তা বলছো? আগে আমার কথা শোনো, যা করার তাড়াতাড়ি করতে হবে। তুষার নাম্বার আবার দেখে। কিছুই সে বুঝতে পারছে না। ভ্যানিটি ব্যাগ তো ওরই, তবুও সে এসবে না গিয়ে বলল, হ্যাঁ বলো, কি করতে হবে? আমি এই মুহূর্তে সিলেট শাহজালাল মাজারে আছি।
খুব কষ্টে বাবার মোবাইল নিয়ে পালিয়ে এসেছি। এখানকার কিছুই আমি চিনি না, টাকা পয়সাও আমার কাছে নেই। তুমি এখনই রওনা দাও। তুষার অবাক হয়ে বলল, আশ্চর্য, তুমি সিলেট গেলে কখন? এসব এখন শোনার সময় নেই তুষার, আগে আমাকে নিতে আসো। এই মোবাইলও খুব বেশি চার্জ নেই, আমি বাড়ি থেকে কলে আসতে শুরু হবে, আমি এখনই অফ করব। তুষারের মাথায় কিছুই ঢুকছে না। সে আমতা আমতা করে বলল, সেখানে পৌঁছতে 7 থেকে 8 ঘন্টা লাগবে। সমস্যা নেই, আমি অপেক্ষা করব। কিন্তু আমাকে তো বলো, তুমি সিলেট গেলে কিভাবে? আমার সঙ্গে রসিকতা করছো নাকি? ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠ ভেসে এলো, এখন রসিকতার সময়? আমি কি বিপদে আছি তুমি জানো? এত কথা না বলে রওনা দেবে নাকি আমি ফিরে যাব? আচ্ছা আচ্ছা, আমি আসছি। ফোন রেখে সে কিছুই মেলাতে পারছে না। একটু আগে যে মানুষটি দেখা করেছে, সে আবার সিলেট কিভাবে যায়? কি হচ্ছে এসব? সে কি ভূত পেতনির পাল্লায় পড়েছে নাকি? এখন তার কি করা উচিত? সিলেট যাবে? সত্যি ওখানে সে কিভাবে সম্ভব? তাছাড়া ভ্যানিটি ব্যাগ কি করবে এখন? আচ্ছা, কোনোভাবে কি এই দুজন মানুষ আলাদা? তুষারের মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। সে আর কিছু ভাবতে চায় না, এখন সোজা বাসায় যাবে। রেডি হয়ে তাড়াতাড়ি বের হতে হবে সিলেটের উদ্দেশ্যে। সে বাসায় গিয়ে ফুপুকে বুঝিয়ে রেডি হয়ে বের হতে হতে 3টা হয়ে গেছে। সাইদাবাদ থেকে সে বাসে উঠল 3:30টায়। বাস ছেড়ে দিয়েছে। তখনই মনে পড়ল ওর ভ্যানিটি ব্যাগ বাসায় ফেলে চলে এসেছে। ওকে একটা কল কি দেবে? মোবাইল বন্ধ করে ফেলবে বলেছিল, তবুও তুষার কল দিল। রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ, আমি বাসে আছি এখন। আসবো? আসলেই তুমি সিলেটে? এরকম কথা বলছো কেন? কয়বার বলবো আমি সিলেট? আর ফোনে চার্জ নেই। আমি অফ করে দিচ্ছি এখন। তুমি সোজা মাজারে আসবে। আমার এই নাম্বারে টাকা দিও পারলে, তাহলে আমি নিজেই মোবাইল অন করে কল করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি ভ্যানিটি ব্যাগ বাসায় ফেলে এসেছি। কিন্তু যে আমার সঙ্গে দেখা করেছে সেই মেয়েটি তুমি হলে তো এখন সিলেটে থাকার কথা না, তাহলে ভ্যানিটি ব্যাগ নিয়ে যাবোই বা কেন? আরে ধুর, তোমার কিসের ভ্যানিটি ব্যাগ আর সেই মেয়ে? কি আবল তাবল বকছো? আচ্ছা আচ্ছা, আমি আসি, তারপর সব বলছি। হুসনা বেগম তুলির দরজায় ডাকাডাকি করছেন। কি হয়েছে বলবি তো তুলি? সে যে এসে দরজা বন্ধ করে ভিতরে আছিস, আর তো বেরিয়ে হচ্ছিস না। তুলি ভেতর থেকে বলল, কিছুই হয়নি মা, আমি ঠিক আছি। সেই কখন থেকে তো বলছিস ঠিক আছিস, কিন্তু দেখে তো মনে হয়েছে কিছু একটা সমস্যা আছে রে মা। কাজের মেয়েটি বলল, আন্টি, আপারে হাতে ব্যাগও ছিল না আসার সময়ে। হ্যাঁ, বের হয়েছিল হাতে ভ্যানিটি ব্যাগ নিয়ে। তিনি আবার ডাকলেন, তুলি, তোকে ছিনতাইকারী ধরেছিল নাকি? ও পাশ থেকে কোনো জবাবই এলো না। রহিমা, দেখ তো আমার মোবাইল কোথায়, তুলির নাম্বারে কল দিয়ে দেখি। রহিমা গিয়ে মোবাইল নিয়ে এলো। তিনি তুলির নাম্বারে অনেকগুলো কল দিলেন। রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। রহিমা কান লাগিয়ে দেখে এসে বলল, আপারে রুমের কোনো রিংও হয় নাই আন্টি, তাহলে আপারে ছিনতাইকারী ধরছে মনে হয়। হুসনা বেগম আবার ডাকতে লাগলেন, দরজা খুলতো মা, কি হয়েছে তোর? তুলি দরজা খুলে দিয়ে বিছানে গিয়ে উপর হয়ে শুয়ে কাঁদতে লাগলো। হুসনা বেগম গিয়ে তুলির পাশে বসে আটকে উঠলেন। ওর ঘাড় নিচে এটা কিসের দাগ? কি হয়েছে তুলির? কি হয়েছে মা, কাঁদছিস কেন? তোর পিঠে কিসের দাগ? আর মোবাইল কোথায় ফেলে এসেছিস? তুলি উঠে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর ওই পশুর কাছে ফিরে যাব না মা, আমি তোমাদের সঙ্গেই থাকবো। তোমরা ডিভোর্সের ব্যবস্থা করো। হুসনা বেগম মেয়ের কথা শুনে বিস্মিত হয়ে গেলেন। সে বের হয়ে গেল একটা কাজে। হুট করে ইশতিয়াককে পেল কোথায়? আর ওর সঙ্গেই বা কি হয়েছে? তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে বল তো মা। তুলি কিছুই বলতে পারছে না। মায়ের বুকে মুখ গুজে শুয়ে কেবলই কেঁদে যাচ্ছে। ওনার চোয়াল শক্ত হয়ে গেল। এই মেয়েটির মুখের দিকে তাকিয়েই তারা বেঁচে আছেন। ও ছাড়া তাদের আর কে আছে? মেয়েটি যদি সুখী না হয় তাহলে এই বিয়ে সংসার দিয়ে কি হবে? তিনি মেয়েকে শীতল গলায় বললেন, মা কি হয়েছে বলতো? তোর ঘাড়ের নিচে কিসের দাগ? দেখি কামিজ তুলতো। কিছু না মা, এগুলো। তিনি নিজেই কামিজ তুলে দেখে বিস্মিত হয়ে গেলেন। ওর পিঠে অনেকগুলো মারের দাগ। কে মারলো তাদের মেয়েকে, যাকে তারা ফুলের টোকাও দেননি কখনো? ইশতিয়াক।
কিন্তু ইশতিয়াককে তুলি এখন পেল কোথায়, আর কেনই বা মারবে সে? মারার মতো কি কারণ থাকতে পারে? তারা তো এটা বরদাস্ত করবেন না। কত বড় সাহস তাদের মেয়ের গায়ে হাত দেয়। তিনি তুলির মাথা টেনে তুলে বললেন, কে তোকে এমন করেছে বল তো মা, সব বল আমাকে। তুলি আস্তে আস্তে মাকে সব বলতে শুরু করে। ইশতিয়াক ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে একের পর এক সিগারেট টানছে। তার এখনো মেজাজ গরম হয়ে আছে। একদম নষ্টা মেয়ে, আবার কত বড় বেয়াদব তাকে চড় মেরেছে। এই মেয়েকে সে ডিভোর্স দেবে? এমন মেয়েকে সে কিভাবে ভালোবেসেছিল, কিভাবে ওর প্রেমে পড়েছিল? নিজের রুচির প্রতি ঘেন্না লাগছে তার। খানিক পরেই তার ফোন বেজে উঠল। মায়ের কল। রিসিভ করলো সে। হ্যালো। ইশতিয়াক বাবা, হঠাৎ করে কি সমস্যা হয়েছে রে? কি সমস্যার কথা বলছো? তুলির মা কল দিয়েছে না, তুই কিনা তুলির গায়ে হাত তুলেছিস। এটা তুই কি করলি বাবা? মেয়েটা নাকি তাদেরকে কারণ কিছুই বলছে না, এখন সে শুধু ডিভোর্স চায়। ইশতিয়াক রোদে বসা থেকে দাঁড়িয়ে গেল। সে আবার ডিভোর্স চাইবে কি? আমি তাকে ডিভোর্স দেব, আর চাইবেই তো ডিভোর্স। কোন মুখের সংসার করবে নষ্টা মাইয়া? বাবা মাথা ঠান্ডা কর, সংসার করতে গেলে অনেক ঝামেলাই হয়, তাই বলে গালাগাল দিতে হয় না, গায়ে হাত তুলতে হয় না, ডিভোর্স দিতে হয় না। তোর বাবা তুলির মাকে বলেছেন এখন এই ডিভোর্স না করে তোদের দুজনকে নিয়ে আগে বসতে। কি হয়েছে সবকিছু আগে আমরা বুঝি, এর আগ পর্যন্ত মেয়ে ওর মা বাবার কাছে থাকুক। এত বোঝাবুঝির কিছু নাই মা, এই মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। হ্যাঁ, তুই কোনো মেয়ের সাথে সংসার করতে পারবি না ইশতিয়াক। এই ভালো মেয়ে তাই এতদিন থেকেছে। তুলি ভালো শুনে ওকে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করলো ইশতিয়াক। তার বাবা মোবাইল নিয়ে বললেন, হ্যালো, আমার কথা শোন। হ্যাঁ বলো, কি বলবা? তোর সংসার করা লাগবে না, মেয়ে তো এখন মায়ের কাছে আছেই। আজ সোমবার, আগামী শুক্রবারে আমি আর তোর মা যাব তুলিদের বাসায়। তোর ইচ্ছা হলে যাবি, না হলে তোর যেতেও হবে না। শুধু নতুন কোনো বাড়াবাড়ি করবি না। আমরা আগে যাই, সব কিছু শুনি, ডিভোর্স তখন দিতে হলে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, যাই করো। এই মেয়ে এখানে আর আসতে পারবে না। আচ্ছা, এবার নিজের অফিস টফিস সব স্বাভাবিক কর। রাখলাম। কল কেটে গেল। ইশতিয়াক আবার সিগারেট ধরায়। অফিস তো সে স্বাভাবিকভাবেই করবে, সবকিছুই স্বাভাবিকভাবেই চলবে। এই মেয়ের জন্য কিছুই আটকে থাকবে না। খালি ফ্ল্যাট, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেবে, তাস খেলবে, দরকার হয় মদ আসবে, দরকার হয় মদ আনাবে। পরের দিন ইশতিয়াক স্বাভাবিকভাবেই অফিসে গেল। তুলি সারাক্ষণ রুমেই দরজা বন্ধ করে কাটাচ্ছে। ভোরে হোসনা বেগম নাস্তা দিতে এলে বলেছে সে মাস্টার্সে ভর্তি হবে আর জব দেখবে। হোসনা বেগম তখন ইশতিয়াকের মায়ের কথা বললেন। তারা কিছু সময় চেয়েছেন, শুক্রবারে এসে কি হয়েছে জানতে চাচ্ছেন। তুলি উত্তরে বলেছে, বসাবসির কিছুই নেই মা, আমি এসব বিষয়ে কাউকে কিছু বলবো না, তারা তাদের ছেলের কাছ থেকেই জানুক কি হয়েছে। আর কোনো কথা বাড়ায়নি হোসনা বেগম। মেয়েটি আপাতত নিজের মতো থাক, নাস্তা কর মা বলে তিনি বের হয়ে গেলেন। তুষার রাত 11টায় সিলেটে এসে পৌঁছেছিল। রাস্তায় অনেক জ্যাম থাকায় এত দেরি হয়েছে। মাজারে এসে যখন সে বিনোদিনীর সঙ্গে সাক্ষাৎ করে তখন 12টা ছুঁই। এই সময়ে ঢাকা ফিরে যাওয়া সম্ভব ছিল না। এদিকে অচেনা এই শহরে অবিবাহিত দুজন ছেলেমেয়ে কোথায় হোটেল পাবে তাও জানা নেই তাদের, তাই মাজারেই আলাদা বসে সময় কাটিয়েছে। এর ভেতরে দুজন নিজেদের কৌতূহলী প্রশ্ন করে সেরে নিয়েছে প্রয়োজনীয় কথাবার্তা। সবকিছু জেনে বিনোদিনী হতবাক। ওর মতো অবিকল একটা মেয়ে আছে শুনে বিশ্বাসই হচ্ছে না। অন্যদিকে বিনোদিনী সিলেট কিভাবে এসেছে, এতদিন কোথায় ছিল, কেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, সবকিছু শুনে তুষারও অবাক। তাদের দুজনেরই বাড়ি কোমলগঞ্জ। তুষার মুসলিম, বিনোদিনী হিন্দু। ওর বাবা স্কুল শিক্ষক। তুষার বিনোদিনী একই স্কুলে পড়তো। তুষার ছিল ওর 2 ক্লাস উপরে, কিন্তু পাশাপাশি বাড়ি হওয়ায় একই সঙ্গে যাওয়া আসা হতো তাদের। সেই থেকে ধীরে ধীরে তাদের প্রেম হয়ে যায়। উঠতি বয়সের এই প্রেম এক সময় গড়ায় শারীরিক সম্পর্কে। কিন্তু বছর কয়েক আগে থেকে গ্রামে হিন্দু মুসলিমদের মাঝে সাম্প্রদায়িক হাঙ্গামা শুরু হয়েছে ক্ষমতার লড়াই, একে অন্যের প্রতি হিংসা বিভেদ। বিনোদিনীর বাবা এই গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন না। স্ত্রী থাকতেন সিলেট, আর তিনি কোমলগঞ্জ থেকে শিক্ষকতা করাতেন।
কিন্তু একটা সময় এই গ্রামেই স্ত্রীকে এনে ঘরবাড়ি করে বসবাস শুরু করেন। কারণ গ্রামে নিজের সম্প্রদায়ের প্রচুর মানুষ আছে, সবার সঙ্গে মিশে গিয়েছিলেন অনেক। কয়েক বছর থেকে হিন্দু মুসলিম ছেলে মেয়েদের প্রেম নিয়ে দুই ধর্মাবলম্বী লোকই বিরক্ত। এসব নিয়ে কিছুদিন পর পর দুই গোত্রে ঝামেলা হয়, বিচার আচার হয়। তাই যখন তুষার আর বিনোদিনীর বিষয় ছড়িয়ে পড়ে এবং তুষার বাড়াবাড়ি শুরু করে, তখনই হিন্দু সম্প্রদায়ের লোক বসে সিদ্ধান্ত নেয় তারা এখন থেকে এসব মিলেমিশে প্রতিরোধ করবেন। কিছুদিন পর পর প্রেম করে মেয়েরা মুসলমান হবে, এগুলো আর মানা যায় না। বিনোদিনী হঠাৎ পালিয়ে যেতে পারে, এই ভয়ে তারা মাস্টারকে ডেকে বললেন মেয়েকে নিয়ে কোথাও চলে যেতে। এর ভেতরে তারা সবাই মিলে নিজের সম্প্রদায়ের ছেলে খুঁজে বিনোদিনীকে বিয়ে দেবেন। আর এভাবেই এখন থেকে সবাই মিলে মিশে এই সমস্যাগুলোর প্রতিরোধ করবে। মাস্টার পড়লেন বিপদে, একদিকে স্বজাতির চাপ, অন্যদিকে মেয়ে। তাছাড়া বিনোদিনীকে এখান থেকে নিয়ে যাবেন কিভাবে? অনেক ভেবে ওর খাবারে ঘুমের ওষুধ দিলেন। ঘুমানোর পর মুখ হাত বেঁধে রাতেই গাড়ি করে গ্রাম থেকে সিলেট নিয়ে যান। সিলেট ওনার ভাই চা বাগানে থাকে। বিনোদিনী সেখানেই কড়া নজরদারিতে ছিল। এদিকে তুষার ওর খোঁজে পাগল। বিনোদিনীর কোনো খোঁজ নেই, পাগল হয়ে ঘুরে। মুসলিম সম্প্রদায়ের লোকও হিন্দু মুসলিম ছেলে মেয়েদের এসব বিব্রতকর পরিস্থিতি নিয়ে বিরক্ত। তাই তুষারের বাবার কাছে নানান কথা আসতে লাগলো। তিনি অনেক ভেবে সিদ্ধান্ত নিলেন ছেলেকে আপাতত গ্রামে রাখবেন না, তাই ফুপুর বাসায় পাঠিয়ে দিলেন। এলাকায় কখন কোন ঝামেলায় জড়াবে বলা যায় না। শোনা যাচ্ছে মাস্টারের পরিবারের কাউকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তুষার ঢাকা ফুপুর বাসায় উঠে। এখানে বেশ কিছুদিন থাকার পর হঠাৎ একদিন কাকতালীয়ভাবে রাস্তার অপর পাশ থেকে তুলিকে দেখে ট্যাক্সি লোডের দোকান থেকে বের হতে। তুলিকে দেখে ভাবে এটাই তার বিনোদিনী। ছুটে যায় রাস্তা পার হতে, কিন্তু রাস্তা দ্রুত গাড়ি চলাচলের কারণে যেতে যেতেই হারিয়ে ফেলে ওকে। তখনই মাথায় আসে ট্যাক্সি লোডের দোকানের কথা। নিশ্চয়ই সেখানে নাম্বার পাবে ওর। সে গিয়ে দোকানিকে বলল মোবাইলে রিচার্জ করবে। দোকানি তখন খাতা মেলে বলল নাম্বার বলুন। নাম্বার মুখস্থ থাকলেও তুষার তখন এমনভাবে নাম্বার বলে যেন মোবাইল দেখেই বলতে হচ্ছে তার। এই সুযোগে ক্যামেরায় গিয়ে খাতার পুরো পেজের ছবি তুলে নেয়। বাসায় এসে শেষের নাম্বার তুলে সেভ করতেই ইমো হোয়াটসঅ্যাপে গিয়ে তুলির ছবি দেখে ভাবে এটাই তার বিনোদিনীর নাম্বার। এখন সকাল 11টা। তুষার আর বিনোদিনী পাশে বসে আছে। কপালের অবাধ্য চুল সরিয়ে নিয়ে বিনোদিনী বলল, মেয়েটার জন্য কষ্ট হচ্ছে, তোমার কারণে সে লাঞ্ছিত হলো, ওদের সংসারে ঝামেলার সৃষ্টি হলো। যাই বলো, ওদেরকে খুঁজে বের করে মাফ চেয়ে সব খুলে বলা উচিত। তোমার কি মাথায় দোষ? আমরা এখন কি করব সেটা ভাবো। ফুপুর বাসায় আর যেতে পারবো না। আমি মোবাইলের শোরুমে কাজ পেয়েছি, কিছুদিন হলো টাকা পয়সাও নেই, থাকবো কোথায়, বিয়ে করব কিভাবে সেটাই ভাবছি। তুমি আপাতত ফুপুর বাসায় থাকতে পারবে, ওরা তো আর জানে না আমাকে নিয়ে এসেছো। সুতরাং তুমি ফুপুর বাসায় থাকো আর আমাকে কোথাও থাকার ব্যবস্থা করে দাও। তারপর মাস শেষ হলে বেতন পাবে, এর মাঝে বাসাও খুঁজে নেব। কিন্তু তোমাকে রাখবো কোথায়? আমার কিছু টাকা আছে, তুমি কোথাও রাখার ব্যবস্থা না করতে পারলে আমি আপাতত একটা জায়গায় উঠতে পারবো। কে? মিলন আর রাধিকা যে পালিয়ে বিয়ে করেছিল ওই ঢাকাই থাকে ওরা, আমার সঙ্গে যোগাযোগ আছে। তাহলে তো ভালোই, ওরাও তো আমাদের মতো। হ্যাঁ, সব রকম সহযোগিতা করবে, কিন্তু তুমি যেভাবেই হোক ওই মেয়েটির স্বামীকে বের করে সব খুলে বলো। আমার বিষয়টা শুনে কষ্ট হচ্ছে, বেচারি নির্দোষ হয়েও কি ঝামেলায় পড়েছে, চরিত্র কলঙ্ক লেগেছে। আমার চেহারার সঙ্গে মিল হয় এই ঝামেলা হয়েছে বলে নিজেকেও অপরাধী মনে হচ্ছে। কিন্তু ওদের আমি পাবো কোথায়? যে নাম্বারে যোগাযোগ করতাম সেটা মোবাইল সহ ভ্যানিটি ব্যাগ ফুপুর বাসায়, কল দিয়েও পাবো না। ভ্যানিটি ব্যাগ খুঁজে পাওয়ার মতো কিছু নেই। না, মোবাইলও লক করা। কি আশ্চর্য, এখন এভাবেই থাকবে নাকি? তুমি যেরকম বলছো ওর স্বামী চর মেরে টেনে নিয়ে গেছে, বুঝতে পারছো কি অন্যায়টা হয়েছে? ইস, নির্দোষ মেয়ে হয়েও। তুষার ওর পেছনে হাত নিয়ে জড়িয়ে ধরে বলল, বাদ দাও এসব, যা হওয়ার তো হয়েই গেছে, এখন খুঁজে পাবো না, নিজেদের চিন্তা করো। বিনোদিনী ওর বুকে মাথা রেখে উষ্ণ শ্বাস ছেড়ে হ্যাঁ সূচক গোঙ্গানি করল। বিনোদিনীর ক্লান্ত শরীর। এতদিন বলতে গেলে বন্দিই ছিল সে, ছিল তুষারের জন্য বিরহ। আজ আবার পুরো রাত মাজারে বসে বসে কাটিয়েছে, তাই আর তুলির প্রসঙ্গ নিয়ে কথা বলার শক্তি পেল না। গভীর ঘুমে তলিয়ে গেল তুষারের বুকে। বাস চলছে দ্রুত গতিতে। হঠাৎ বেজে উঠল তুষারের ফোন। বিনোদিনীরও ঘুম ভেঙে গেল।
পকেট থেকে মোবাইল বের করে দেখে তার ফুপ্পু। 9টার দিকেও একবার কল দিয়েছেন, সে রিসিভ করেনি। ভেবেছিল উনি ব্যাংকে চলে গেলেই আর কল দেবেন না, কিন্তু এখন অফিস টাইম, আবার কল দেওয়ার কারণ কি? বিনোদিনী বলল, রিসিভ করে সমস্যা কি? করো রিসিভ। তুষার কল রিসিভ করে। হ্যালো কে রে, তুই কোথায়? কল রিসিভ করছিস না কেন? ফুপু, খেয়াল করিনি, আর এখন আমি বাসেই আছি। আচ্ছা আগে এটা বল, তুই যে রুমে ঘুমাস সেখানে বিছানায় একটা ভ্যানিটি ব্যাগ দেখলাম, সেটা কার? তুষার কি বলবে ভেবে না পেয়ে আমতা আমতা করতে লাগলো। তখন ফুপ্পু আবার বললেন, ওই ব্যাগ খুলে একটা মোবাইল পেলাম, মোবাইল লক করা, কিন্তু ক্লিক করতেই ডিসপ্লেতে আমার কলিগ ইস্তিয়াক আর একটা মেয়ের ছবি দেখলাম, হয়তো ওনার স্ত্রী। বুঝলাম না, এই ব্যাগ তুই কোথায় পেলি? তুই কি ছিনতাই শুরু করলি নাকি? তুষার ব্যস্ত হয়ে বলল, না ফুপু, ওনার বউকে আমি চিনি, আর ওটা ভুলে ফেলে চলে গেছে, তাই নিয়ে রাখছিলাম, ফেরত দিয়ে দিব। কি বলিস এসব? তুই চিনিস কিভাবে? এগুলো এখন থাক, বাড়িতে এসে বলবো ফুপু। আচ্ছা ঠিক আছে। ফোনালাপ শুনেই বিনোদিনীর মুখ ঝলমল করে উঠল। ভাগ্য ভালো মেয়েটির স্বামীর সন্ধান কাকতালীয়ভাবে পেয়ে গেছে, কিন্তু কল রাখতেই দাঁত কটমট করে বলল, আশ্চর্য, তুমি আন্টির কাছ থেকে লোকটির বাসার ঠিকানা বা ফোন নাম্বার নিয়ে নিলে না কেন? ও সরি, খেয়ালই ছিল না, তবে তাড়াহুড়োর কিছু নেই, বাসায় গিয়েও ফুপুর কাছ থেকে পাবো। বোকা নাকি? তুমি কি বুঝতে পারছো না আমাদের জন্য আরেকজনের অনেক বড় ক্ষতি হতে যেতে পারে? যত দ্রুত সম্ভব ভুল ভাঙানো দরকার। এখন কি করব? তুমি ওই লোকটির নাম্বার আনো, তারপর কল দিয়ে বলো যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তুমি যাকে ভালোবাসো ওর চেহারা অবিকল ওনার স্ত্রীর মতো। আচ্ছা ঠিক আছে। তুষার আবার ওর ফুপ্পুকে কল দিল, কিন্তু রিং হয়ে কেটে এলো। উনি ব্যস্ত হয়তো এখন। তা হবে নি। আচ্ছা দেখো ব্যাক করেন কিনা। তারা 5টার দিকে ঢাকা এসে পৌঁছে। মহাখালী বাস স্টেশনে নামতেই কল এলো তার ফুপ্পুর। ফুপ্পু কল ব্যাক করেছেন। রিসিভ করো। তুষার কল রিসিভ করলো। হ্যালো ফুপু। হ্যাঁ বল। তখন ব্যস্ত থাকায় ধরতে পারিনি। তোমার এই কলিগের নাম্বারটা দাও তো, টেক্সট দিয়ে। ঘটনা কি বলতো? এই লোকটাকেও আজ ব্যাংকে দেখলাম, চোখের নিচে কালো হয়ে গেছে, সারাক্ষণ কালো মুখ করেছিল, অফিসে কারো সঙ্গে কথাও বলেনি। তেমন কিছু না ফুপু, পরে বলবো, এখন নাম্বার দাও। আচ্ছা দিচ্ছি। তিনি নাম্বার দিলেন টেক্সটে। চলো কোনো রেস্টুরেন্টে বসি, নাস্তা করতে করতে কল দেয়া যাবে। হ্যাঁ আচ্ছা চলো। দুজনে পাশের একটা রেস্তোরাঁয় গিয়ে হাত মুখ ধুয়ে বসে। তারপর সব কিছু খুলে বলে। সব কিছু বুঝে ইস্তিয়াক বুঝতে পারলো যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তারপর সে তুলির কাছে যায়। অনেক কিছু বোঝানোর পরও তুলি অনেক মানছিল না। তারপর ইস্তিয়াক নিজের ক্ষতি করে। চলেন শুনে আসি। এখন কেমন লাগছে বাবা? অনেক ভালো মা, হাত কাটার আগে থেকে এখন ভালো আছি। কথাটা শুনেই তুলি মনে মনে লজ্জা পেল। এরকম কথা মা বাবার সামনে কেউ বলে বুঝি? ওরা সবাই কথা বলে বের হয়ে গেলেন। তুলি ঠাই দাঁড়িয়ে আছে, থুতনি বুকের সঙ্গে লাগিয়ে মেঝেতে চোখ। ভীষণ লজ্জা লাগছে। আমি তো উঠতে পারবো না। কোনো সমস্যা না থাকলে চেয়ার টেনে পাশে এসে বসো। সমস্যা থাকবে কেন? ইশতিয়াক মুচকি এসে বলল, কোনো সমস্যা নেই। বাম হাত কাটায় সত্যি ভালো হয়েছে। তাহলে বাজে কথা একদম বলবেন না। আপনি হাত কেটে ঠিক করেননি। আচ্ছা তুমি তো আগে পাশে এসে বসো। তুলি গিয়ে পাশে বসে ওর কপালে হাত রেখে বলল, সরি। তুমি সরি বলছো কেন? তুলির চোখে জল টলমল করছে। এমনি। ইশতিয়াক মুচকি এসে বলল, আমি কিন্তু পুরোপুরি সুস্থ, শুধু রক্ত দিচ্ছে বলে এরকম পড়ে থাকতে হচ্ছে। তুমি একটু কপাল এগিয়ে আনবে। তুলি লজ্জায় লাল হয়ে গেল। আজ যেন প্রথম রাতের মতোই লজ্জা পাচ্ছে সবকিছুতে। সে কপাল দিয়ে ইশতিয়াকে ঠোঁটে স্পর্শ করালো। তুলির কেমন বিব্রত বোধ হচ্ছে, তাই আমতা আমতা করে বলল, আমি এখন যাই। না, আমি একা শুয়ে থেকে কি করব, তুমি থাকো। আচ্ছা। বিনোদিনী, দেখলাম মা ডাকে আম্মুকে, তোমাকে ডাকে আপু আপু মনে হচ্ছিল যেন তোমাদের পরিবারের কেউ। তুলি মুচকি এসে বলল, হ্যাঁ, সে আমার আপন বোন, ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, ওর নাম কলি। আরে কি বলো, সিনেমাটিক ব্যাপার দেখছি। যাক ভালোই হলো,
এই ভুল বোঝাবুঝি থেকে। তুলি ঠোঁট টিপে হাসলো। ইশতিয়াক মুগ্ধ হয়ে তাকিয়ে বলল। দেখে মনে হয় কামড় দেয়া যাবে, কিন্তু দেয়া যায় না। তুলি চোখ পাকিয়ে বলল। ডিমের কুসুমে কামড়। ধ্যাৎ, অসুস্থ অবস্থায়ও আপনার ফাজলামও যায়নি। পরিশিষ্ট। ইশতিয়াক হসপিটাল থেকে সোজা চলে যায় তার মা বাবার কাছে। তারা সেখানেই এখন থেকে থাকবে, সংসার করবে। তুষার তার ফুপুদের নিয়ে কলিদের বাসায় যায়। তুষারের ফুপু ইশতিয়াকের অফিসেরও কলিগ। সেখানে কলির আগের বাবা মাও উপস্থিত হন। সবাই মিলে তুষারের ফুপুকে বুঝিয়ে বলেন ওর আসল পরিচয়। ওনার বেশ পছন্দ হয়েছে সব কিছু জেনে। দেখে বাসায় গিয়ে ভাইকে ফোনে সবকিছু খুলে বলেন। ওরাও রাজি হয়ে যায়। তারপর এখানে বিয়ের দিন তারিখ ঠিক করেন এসে। তুষার আর কলির বিয়ে হবে আগামী শুক্রবারে। তুষার এবং তার বাবা মা ঢাকায় আছেন। শুক্রবারে বিয়ে শেষে কনে নিয়ে একেবারে কোমলগঞ্জ যাবেন।